ভিডিওর আসলে প্র্যাকটিস করেন না, এটা বুঝতে পারবেন। আমি আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বলছি এগুলো আমি আবার লাস্ট 5 মিনিট আমি এগুলো রিক্যাপ করে যাব। হ্যাঁ, লাস্ট 5 মিনিট আমি এগুলো রিক্যাপ করে যাব, অসুবিধা হবে না আপনাদের। হ্যাঁ, তাহলে আমরা ফুটার সেকশন, আমরা এটার নাম দিব ঠিক ফুটার। ফুটার সেকশন, এখানে যেহেতু নাম ছোট পুরোটাই দিতে পারি। ফুটার সেকশনে কি দেখি আমরা সাধারণত কপিরাইট, মানে ডেভেলপ বাই কপিরাইট, অল রাইট রিজার্ভ, ঠিক আছে, এরকম কিছু লেখা থাকে। ভিতর নেই অল রাইট, এতটুকুই দিলাম। আর বাকিটা আপনারা লোগো টোগো অনেকে আবার বিভিন্ন জিনিস দেয়। হ্যাঁ, এখানে আবার মেনু রাখে অনেকে ফুটার অংশে। তাহলে আমাদের কি হলো, ফুটার অংশ হলো, ফুটারের খুব সামান্য এলিমেন্ট আছে। তারপর হলো আমাদের অ্যাবাউট সেকশন, তারপর হলো ব্যানার সেকশন, তারপর হেডার সেকশন। এখন আমরা এটাকে সিএসএস করব, এখন আমরা এটাতে সিএসএস অ্যাপ্লাই করব। এখন দেখি আমাদের আউটপুটটা একটু দেখে নিই। খুবই হিজিবিজি অবস্থা, খুবই হিজিবিজি অবস্থা। এখন আমরা একটা কাজ করব, আমরা ইমেজ যেমন আমরা লোগোটাকে আমরা এখান থেকে একটা উইড হাইট দিয়ে দিই, কারণ এই লোগো তো একটাই থাকে ইয়েতে, ঠিক না? উইড দিয়ে দিলাম 150 পিক্সেল, আর হাইট দিয়ে দিই 100 পিক্সেল, হাইট দিয়ে দিলাম 120 পিক্সেল দিলাম। 120 পিক্সেল অনেক বেশি, 100 দিই, 100 পিক্সেল। তাহলে এই যে লোগোটা এখানে, এটা আমাদের মেনু কল নাও, এটা হলো আমাদের ব্যানার সেকশন, এটা হলো অ্যাবাউট সেকশন, এটা হলো ফুটার সেকশন, আর এটা অ্যাবাউট সেকশন আর লাইট। এখন আমরা একটা একটা করে সিএসএস দিব। সর্বপ্রথম আমরা কি করব, অল সিলেক্ট করব। অল সিলেক্ট করে এটাকে কি করব, প্যাডিং 0 মার্জিন 0 করে দেব। সবকিছু প্যাডিং 0 মার্জিন 0 মার্জিন 0। আর বক্স সাইজিং বর্ডার বক্স, বক্স সাইজিং বর্ডার বক্স, এটা আমরা কমন শুরুতে লিখে দেব। এরপর আমরা একটা একটা করে সিএসএস ধরবো, এটা হচ্ছে নিয়ম। এখন আমরা খুব বেশি অ্যাপ্লাই করব না, আমরা ধরবো। প্রথম আমরা কি করব, হেডারের একটা ক্লাস দিয়ে নেব। হেডারের ক্লাস দেই নাই, হ্যাঁ, হেডার এরিয়া। আপনারা যে যেভাবে ইউজ করেন, হ্যাঁ, যে যেভাবে ইউজ করেন করবেন। প্রথম পর্যায়ে আমার মনে হয় যে এইভাবে করাটা আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। হেডার এরিয়া আজকে আমি একটু ভিন্নভাবে করাই। হ্যাঁ, প্রথম আমরা হেডার এরিয়াটাকে ধরবো, শুধুমাত্র আমরা এখন সিএসএস গুলোকে ধরবো, ঠিক আছে? হেডার এরিয়া, হেডার এরিয়ার ভিতর কি আছে, এটা হচ্ছে সুন্দর নিয়ম। এরপর আছে লোগো, আমরা লোগোটাকে ধরবো। হেডার এরিয়ার ভিতর আমরা লোগোটাকে ধরবো, ডট লোগো। লোগোর ভিতর কি আছে, সরাসরি একটা ইমেজ ট্যাগ আছে, এর ভিতর একটা কি আছে, ইমেজ ট্যাগ আছে। আমরা এখানে চাইলে ইমেজ ট্যাগটাকে ধরে রাখি যদি আমাদের সিএসএস দেয়া লাগে, ঠিক আছে? যদি আমাদের সিএসএস ইমেজে দেওয়া লাগে আমরা এটাকে ধরে রাখি। আরো ভালো হয় আমরা যদি এইটাকেও ধরে রাখি, লাগতে পারে টেক্সট ডেকোরেশন, না এটা ওটা কত কিছুতে কত লাগতে পারে, কালার দিলাম, হোভার কালার দিলাম। আচ্ছা, আমরা এতটুকু পর্যন্ত তাইলে আমরা মার্কআপ করলাম। এটা একদম বড় প্রজেক্ট থেকে শুরু করে যত বড় প্রজেক্ট হোক, আমি এখন যে নিয়মটাতে করে যাচ্ছি এটাই হচ্ছে ফাইনাল নিয়ম। এতে কাজ গুছানো হয়, কাজের মধ্যে ভুল হয় না, ওই মার্জিন প্যাডিং এর ঝামেলা এগুলো খুব কম হয়। হ্যাঁ, এটা হচ্ছে একদম কনভেনশনাল নিয়ম। প্রয়োজন একটা একটা সেকশন করে করা ভালো। ধরেন একটা সেকশন করে ফেললেন, এটা সিএসএস টা আপনি এখানে মার্কআপ করে ফেললেন। আর একটা কোড লিখে একটা ট্যাগ লিখে একটা মার্কআপ করতে আসেন না। হ্যাঁ, এরপর আমরা ধরবো মেনুকে। মেনু কার আন্ডারে আছে, মেনু আছে হেডার এরিয়ার আন্ডারে, ঠিক আছে? উপরের পার্টটা গেল আমাদের লোগো পার্ট শেষ। এরপর আমরা ধরবো আবার হেডারকে। হ্যাঁ, হেডারের ভিতর আছে কি, মেনু, হেডারের ভিতর মেনু। তারপর মেনুর ভিতর কি আছে, মেনুর ভিতর আছে ইউএল, ন্যাব আছে। ন্যাবটাকে আমরা ধরি, ধরাটা ভালো, না লাগলে পরে আমরা ইয়ে করে দিলাম, অনেক কাজে রাখতে পারে। ন্যাবের ভিতর ইউএল, হ্যাঁ, তার ভিতরে এলআই, তার ভিতর আছে এ। আমরা জানি মেনু মানে এটাকে হোভার করতেই হবে, মেনুতে হোভার থাকে। আমরা এটা যেহেতু এটা কমন, আমরা এটাকে হোভারের একটা ক্লাস ধরে রাখলাম। এখন আপনারা নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করে এটাকে একটা ভালো প্রজেক্ট দাঁড় করে ফেলতে পারবেন, নিজেরাই পারবেন এইভাবে যদি আপনারা কোড করে আসেন। হ্যাঁ, একে ধরে ফেলছি। তারপর কলনা বাটন, কলনা বাটন কিন্তু মেনুর আগে, মানে আমাদের হেডার এরিয়ার ভিতর। আমরা আবার হেডার এরিয়াটাকে ধরি, হেডার এরিয়ার ভিতর মেনু,
কল নাও বাটন না, এটাকে নিয়ে আসি কল নাও বাটন, কল নাও বাটনের ভিতর কি আছে, এইটা গেছে, আর কিছু নেই। এখানে কল নাও বাটন আমি ক্লাস ডিক্লেয়ার করে আসি, করতে। এই হলো আমার হেডার সেকশন, এই হলো আমার হেডার সেকশন। এখন একটা একটা সেকশন করে করতে পারি, তাহলে আপনাদের একটু সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, আমরা একটা একটা সেকশন করতে পারি। তাহলে আমরা শুরুতে কি করবো, হেডার এরিয়া আমাদের কি করা দরকার, এবার আমরা একটু আউটপুট দেখি। হেডারের মধ্যে তিনটা ডিপ, একটা হচ্ছে লোগো, একটা হচ্ছে মেনু, আর একটা হচ্ছে কল নাও বাটন। তাহলে এই তিনটাকে আমাদের দরকার কি, এর পাশাপাশি নিয়ে আসা। পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা গত ক্লাসে কি শিখলাম, ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স। এখন আউটপুটটা দেখি, এই যে ডিসপ্লে ফ্লেক্স আপডেট দিলাম, কাজ তো করার কথা, ডিসপ্লে ফ্লেক্স আসতেছে না কেন। হেডার এরিয়া, হেডার এরিয়া, হ্যাঁ অসুবিধা না, যদি কাজ না করে অন্য কোড দেব। আচ্ছা আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, হেডার এরিয়া ডিসপ্লে ব্লক, ক্লাসটাকে পাইতেছে না। আচ্ছা ক্লাস তো পাবে না, আমি তো এটাকে লিঙ্ক করিনি, কত বড় ভুল করে বসে আছি, এটাকে লিঙ্কই করিনি। এই যে ইন্সপেক্ট এলিমেন্ট না করলে কিন্তু আমি বুঝতে পারতাম না, 10-15 মিনিট এটার পিছনে বুঝে টাইম নষ্ট করতাম। ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে, ডিসপ্লে ফ্লেক্স হয়ে গেছে, তিনটা ডিপ কিন্তু এখন এই যে ডিসপ্লে ফ্লেক্স এখানে চলে আসছে। হ্যাঁ, ডিসপ্লে ফ্লেক্স হয়েছে। এখন এই প্রথম ডিপ, দ্বিতীয় ডিপ, তৃতীয় ডিপ, তিনটা ডিপ আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটাকে বলে দিব যে জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন দি। স্পেস বিটুইন দিলে কি হবে, মানে প্রত্যেকটা একটা যে খালি জায়গাটা আছে, খালি জায়গাটা সবাই ভাগ করে নিয়ে যাবে। এই যে খালি জায়গাটা সবাই ভাগ করে নিয়ে নিছে, ঠিক আছে, খালি জায়গা সবাই ভাগ করে নিয়ে নিছে। আমরা এটাকে সামান্য একটু প্যাডিং দিয়ে নিই, হেডারে খুব বেশি প্যাডিং দেওয়া যাবে না, মার্জিন তো দেওয়া ঠিক হবে না, কারণ তাহলে উপরে ফাঁকা থাকবে। হ্যাঁ, আমরা সামান্য একটু প্যাডিং দিই, উপরে নিচে না দিয়ে আমরা ডানে বামে এটাকে প্যাডিং দেওয়াটা আসলে উচিত হবে না। আমি একটু দেই, 10 পিক্সেল দিলাম, কারণ না হলে উপরে ফাঁকা জায়গা চলে আসবে, উপরে ফাঁকা জায়গা আসবে। এই হলো আমাদের লোগোটা। এই যে লোগোতে লোগো ক্লিকেবল আছে, এটা ক্লিকেবল আছে। হ্যাঁ, এই যে দেখেন Xiaomi ফোন আসছে, কারণ আমার এখন লগ ইন করা আছে। আমি যদি ক্লিক করি আমার ফোনে কিন্তু কল তৈরি হবে। আমি এটা চেক করি, ওই যে ওই দিন কার জন্য আসে নাই। হ্যাঁ, আমার ফোনে কল তৈরি হয়েছে, যেখান থেকে সেন্ডিং, এই যে এখানে সেন্ডিং আসে, যখন যাবে তখন এখানে দেখবে সেন্ডিং আসবে। নেটওয়ার্ক প্রবলেমের কারণে হইতে পারে, বাট এটা কোড এইটাই টিএল, আর কিছু না। হয়তো যদি না হয় তাহলে আমাদের সমস্যা, বাট কোডে সমস্যা না। হ্যাঁ, আচ্ছা এরপর আমরা লোগোটাকে তো আমরা কিন্তু ক্লাস দিয়ে ফেলছি, লোগোটাকে কিন্তু ক্যান নট শেয়ার নাম্বার তৈরি হবে না, এটা রিপিট আসছে, বাট আমাদের কোড কিন্তু ঠিক আছে, বিভিন্ন কারণে না হইতে পারে। আচ্ছা এখন দেখেন লোগোটা কিন্তু আমরা ওইখান থেকে উইড হাইট সেট করে দিছি, উইড হাইট আমরা লোগোটা সেখান থেকে সেট করে দিছি। এটা নিয়ে এখন আর আমাদের এখানে সিএসএস এ কোনো কাজ করতে হবে না। এই ইমেজ এই দুইটা নিয়ে আমাদের কাজ করতে হবে না, দুইটাকে আমরা কমেন্ট করে রাখি, আপনাদের জন্য লিখে দিলাম। ঠিক আছে, দরকার নাই এখানে, এইটারও দরকার নেই, কারণ আমরা লোগোর কাজ ভিতরে আমরা কমপ্লিট করে ফেলছি, আর দরকার নেই। দরকার হবে কমেন্ট করে কেন রাখলাম, যখন আমরা রেসপন্সিভ করতে যাব তখন দরকার হবে। রেসপন্সিভ কি জানেন তো নাকি? রেসপন্সিভ সম্পর্কে কারো আইডিয়া আছে? রেসপন্সিভ ওয়েব ডিজাইন। আচ্ছা, রেসপন্সিভ হচ্ছে খুব সিম্পল একটা কথা। এখানে আমার একটা দৈর্ঘ্য এবং প্রস্থ মানে উইড হাইট সেট করা থাকে। ধরুন আমি এটাকে উইড দিলাম 960 পিক্সেল, আমি দিয়ে নিই।
একেবারে উপরে এখানে আমরা একটা রেফার নিচে নেই, আমি বডিতে দিব। হ্যাঁ, সরাসরি বডিতে আমি একটা এই ইয়ে দিয়ে দিই, উইড দিয়ে দিই। হ্যাঁ, উইড দিলাম। হাইট তো সেট করা যাবে না, হাইট কন্টেন্ট বাড়বে, হাইট যাবে। আমরা দিয়ে দিলাম 900 পিক্সেল। হ্যাঁ, উইড 900 পিক্সেল দিয়ে দিলাম। এই যেটা কোনটাকে পাইলো, ঝামেলা হয়ে গেছে বডিতে দেওয়ার কারণে, বক্স সাইজিং আছে, আসলে এটা দেওয়া ঠিক না। এই জন্য যে প্রথম অবস্থা আমি এটা নিতে চেয়েছিলাম, এখানে একটা রেফার নেওয়া, এই যে বডির এখানে একটা রেফার, মানে সব কোড একটা রেফারের ভিতর থাকবে, একটা ডিবির ভিতর থাকবে। ঠিক আছে, যাকে এটা আমরা অ্যাপ্লাই করে দেখাচ্ছি না, আমি আপনাদেরকে যেটা বোঝানো দরকার সেটা বলে দিই। এটা হচ্ছে কি, এখানে ধরুন আপনি এই ইমেজটা আপনি 400 পিক্সেল দিলেন। আচ্ছা, হেডারে আমরা কি করছি, এটাকে 150 পিক্সেল দিচ্ছি না, এটা হচ্ছে লোগোটা 150 পিক্সেল, তাহলে এটাও তো একটা জায়গা নেবে মেনুটা, ঠিক না? ধরুন মেনুটা জায়গা নিল 40 পিক্সেল করে, 5টা 200 পিক্সেল, প্যাডিং মিলে 250 পিক্সেল, 250 আর 150 400 পিক্সেল, এটা নিলে ধরেন আরো 200 পিক্সেল, 4 2 600 পিক্সেল। একটা মোবাইল কতটুকু হয়? সর্বোচ্চ 480 পিক্সেল। তাহলে কি হবে, লেআউটটা ভাঙ্গা আসবে না? দেখেন তো ভাঙ্গা আসে কিনা। এই যে মোবাইল ভিউতে গেলাম, এখানে ডিসপ্লে ফ্লেক্স করার কারণে এটা কিন্তু ইয়ে হয়েছে। বাট আমরা যদি নির্দিষ্ট উইড হাইট দেই, তাহলে আমি এটা শেষে আপনাদেরকে দেখাবো। মানে মোবাইলে আমি যে কোডটা করব সেটা যাতে মোবাইল থেকে পড়লো একই রকম দেখা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে সেটা ট্যাব থেকেও যাতে ট্যাবের অনুযায়ী আসে। হ্যাঁ, ইমেজটা ধরুন আমি ইমেজটাকে একটা কালার একটা দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে ব্যানার, না ব্যানারটা কই, ব্যানার ধরি নাই, সরি, এটা একটু পরে দেখাবো, শেষে দেখাবো। রেসপন্সিভটা একটু আইডিয়া দিয়ে দেবো, তাহলে আপনাদের একটু সহজ হবে বুঝতে। আর সহজ কথা বলতে গেলে মানে কোডটা এমন ভাবে করতে হবে যাতে মোবাইল ভিউ, এরপর হচ্ছে ট্যাব ভিউ, ল্যাপটপ ভিউ, আরো লার্জ স্ক্রিন আছে, কিন্তু ল্যাপটপ মোবাইল সাধারণত 1024 পিক্সেল হয়। হ্যাঁ, এর মধ্যে আরো অনেক বড় থাকে, 1200 পিক্সেলের উপর, 1400 পিক্সেলের উপরে থাকে। তো সেগুলোতে যাতে ভিন্ন রকম মানে প্রত্যেকটা লেআউটে যাতে প্রত্যেকটা স্ক্রিনে যাতে আমার কোডগুলো মানে আমার আউটপুটটা যাতে সুন্দর মতো গুছানো থাকে। আপনি মোবাইল থেকে ফেসবুক যেমন ব্যবহার করেন, ল্যাপটপ থেকে কি একই রকম? একই রকম থাকে না। আপনার মোবাইলে ইমেজ, এখানে ইমেজ সাইজটা যেভাবে যত বড় দেখায়, মোবাইলে কি অত বড় দেখায়? অত বড় দেখায় না। এটাকে রেসপন্সিভ করতে হয় যাতে মোবাইলে একরকম দেখায় আর ল্যাপটপে বা ডেস্কটপে আরেক রকম দেখায়, ট্যাবে আরেক রকম দেখায়। মেন আমরা তিনটা ধরতে পারি, মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ। মোবাইলের মধ্যে দুইটা থাকে, একটা থাকে 360 পিক্সেল, একটা থাকে 480 পিক্সেল। ট্যাব সাধারণত 720 পিক্সেল, আর ল্যাপটপ 980 থেকে শুরু বা 980 থেকে শুরু, তারপর ব্রেকিং পয়েন্ট আরো অনেকগুলো, 5টা ব্রেকিং পয়েন্ট আমরা সাধারণত মেনটেন করি। ল্যাপটপের জন্য 2টা, মোবাইলের জন্য 2টা, ট্যাবের জন্য একটা, 5টা ব্রেকিং পয়েন্ট। ওই 5টা পয়েন্ট থেকে আমরা ধরুন একটা ইমেজের সাইজ এখান থেকে দিলাম আমি 900 পিক্সেল বা 1100 পিক্সেল দিলাম। এটা আমি মোবাইলে এসে বলে দিব তুমি যাতে 360 পিক্সেলের বেশি না দেখাও মোবাইলে। আবার আমরা ল্যাপটপে দেখাবো, ট্যাবে দেখাবো 720 পিক্সেলে আসলে তুমি 720 পিক্সেলের মধ্যেই তুমি নিজেকে গুটাই নিবা। এরপর যখন এটা 1024 আসবে, 1024 এর মধ্যে তুমি নিজেকে গুটাই নিবা। 1024 এর চাইতে বেশি হলে ধরুন 1440, তুমি 1440 এর মতো করে দেখাইবা। হ্যাঁ, এটা হচ্ছে রেসপন্সিভ। এর বেশি আর এখন দরকার না, আমরা HTML5 এবং লেআউট ডিজাইনটা দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের হেডারের এই অংশটা এরকম ভাবে আসলো। আমরা বাটনটাকে ধরি, বাটনের এই ট্যাগটাকে আমরা কি করব, টেক্সট ডেকোরেশন নান করে দিব। টেক্সট ডেকোরেশন নান। আপনাদের কিন্তু সবকিছু রিপিট হচ্ছে, রিভিশন হচ্ছে। টেক্সট ডেকোরেশন নান করার কারণে এটার নিচে যে আন্ডারলাইনটা ছিল সেটা চলে গেছে। আমরা এটাকে একটা কালার দিব, এটাকে একটা কালার দিব, এটাকে আমি দিব কি কালার দেই? আচ্ছা, এটাকে আমরা মেনু বারে কোনো অন্য কোনো কালার যেহেতু দিব না, এটা ব্ল্যাকই থাকুক। হ্যাঁ, এটা ব্ল্যাকই থাকুক। আমরা এটাকে একটা প্যাডিং দিব, প্যাডিং দিব উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। দুইটা ভ্যালু রাখলাম একই হওয়ার পরে, কারণ অনেক সময় আমাকে এটা চেঞ্জ করতে হইতে পারে, ডানে বামে উপরে নিচে। এটা পায় নাই, খেয়াল করেন। কোড করতে করতে আমরা অনেক কিছু দেখবো। দেখেন এটা কিন্তু পায় নাই। আমি যে উপরে নিচে 20 পিক্সেল দিলাম, আমি আর বাড়ায় দেই এই ট্যাগটাকে, আমি 20 কে 200 করে দেই, দেখেন এটা পাবে না। উইড হাইট সে নিবে না, কারণ এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট। যদি এটা আমাকে দিতে হয় তাহলে আমি দিতে পারবো কাকে? আমি দিতে পারবো ডিরেক্ট, যদি দেই তাহলে কল নাও বাটনকে দিতে পারবো। কিন্তু কল নাও বাটনকে যদি দিতে যাই তাহলে হবে কি, কল নাও বাটনটা অনেক জায়গা নেবে, কিন্তু আমার ক্লিকের জায়গাটা ছোট হয়ে যাবে, ক্লিকের জায়গাটা ছোট হয়ে যাবে। এই জন্য আমি এই ট্যাগটাকে করবো কি,
ইনলাইন ব্লক করে দিব। হ্যাঁ, এটা তো ইনলাইন আছে, কিন্তু ইনলাইনের মধ্যে আমি এটাকে কি করব, ডিসপ্লে ইনলাইন ব্লক। ইনলাইন ব্লক করে নিলে এখন কি হবে, এটা উইড হাইট পাবে। এই যে দেখেন এখন 200 পিক্সেল সে পাইছে। সে ইনলাইনে আছে কিন্তু কি করলো, সে ব্লক ওই জায়গাটাকে সে ব্লক করে দিল, কিন্তু পুরোটাকে ব্লক করে নাই। হ্যাঁ, এখন আমি এটাকে কমাই দিই। এগুলো কিন্তু সব আপনাদেরকে শেখানো হয়েছিল। এই যে ইমেজটা একটু নিচে নিচে নেমে আসলো, আরো নামানোর প্রয়োজন হইতে পারে, অথবা সেলফ এলাইন। আচ্ছা, এগুলো পরের ব্যাপার। আমরা এটা দিলাম, তারপর এখন মেনুটা ডিজাইন করব। হ্যাঁ, মেনুর আমরা ইউএল এর লিস্ট স্টাইল ট্যাব নান করে দিব। লিস্ট স্টাইল ট্যাব নান করে দিলাম। অ্যালাইন সেম ভাবে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিব। ডিসপ্লে ইনলাইন ব্লকটা আসেনি, ডিসপ্লে ইনলাইন ব্লক করলে, ইনলাইন ব্লক করলে কি হবে, এলাই কিন্তু ইনলাইন এলিমেন্ট, এটাকে আমরা উইড হাইট দিতে পারবো। ঠিক আছে, সবগুলো এখন কাছাকাছি পাশাপাশি চলে আসছে। এখন আমরা চাইলে এটাকে একটা উইড দিতে পারবো। উইড দিলাম, প্রত্যেকটাকে দিলাম 200 পিক্সেল করে দেই, দেখি কি আসে। অনেক বেশি হয়েছে জায়গা, 100 পিক্সেল করে দেই, বা 80 পিক্সেল করা যায়। 80 পিক্সেল আসলে এটা দেওয়াটাই ঠিক না, এখানে নির্দিষ্ট করে দেওয়া ঠিক না। এটাকে আমরা কি করতে পারি, ডিসপ্লে ফ্লেক্স করে দিয়ে স্পেস অ্যারাউন্ড করে দিতে পারি। জাস্টিফাই কন্টেন্ট, তাহলে এটাকে আমরা ডিসপ্লে ফ্লেক্স, যদিও এটা ইনলাইন দেওয়ার কারণে হয়ে গেছে, তারপর আমরা ডিসপ্লে ফ্লেক্সটা দিয়ে ইনলাইন ইয়েটা ব্যবহার করে ফেলি। ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট স্পেস করে দিই, এখন একটা চেঞ্জ আসবে। ডিসপ্লে ফ্লেক্স এটা পাইনি। আচ্ছা, এটাকে আমরা যেহেতু ইনলাইন ব্লক করছি, হ্যাঁ, যেহেতু এটাকে আমরা ইনলাইন ব্লক করছি, এটা ব্লক ইনলাইন ব্লকে থাকুক, আমরা এখান থেকে উইডটা দিয়ে দিই। উইড 80 পিক্সেল। এটাকে আমরা একটা প্যাডিং দিয়ে নিই, প্যাডিং দিলাম এর মতো 20 পিক্সেল, প্যাডিং দিলাম 20 পিক্সেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই মেনুর সাদার কাছাকাছি, কোনোটাকে দিই না, এটাকে দিলে একটু বৃষ্টি দেখা যাবে। এখানে কাজ করলে কালার আসে, মোটামুটি এই টাইপের দিয়ে দিই। তাহলে একটা কাজ করি, আমরা এটা টোটালটাকেই, আসলে কালারের দিক দিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ভোগা লাগে, যে মানে কোনটাকে কি দিব না দিব। আমি কি এলাইকে দিছি, এলাইকে না দিয়ে আমরা ইউএল কে দিই। কালার দেখা যাচ্ছে না কেন, কালার কি সাদার কাছাকাছি বেশি? সাদার কাছাকাছি ছিল তাই দেখা যায়নি। আমরা এটা ইউএল কালার ট্রাই করি, তো এলাইকে কালারটা দিলে তার মানে আমার কম্পোর্ট মানে ইয়েগুলো আলাদা আলাদা বুঝা যাচ্ছে যে কোনটা কি। ঠিক আছে, এই যে দেখেন নিচে একটা খালি জায়গা, এই খালি জায়গাটা পাচ্ছি কিন্তু বিশেষ করে ইমেজের কারণে। আমরা ইমেজের হাইটটা একটু কমাই দিই। ইমেজটা কোথায়, এই যে ইমেজের হাইট, উইড হাইট 100 পিক্সেল না, এটা 80 পিক্সেল করে দিই। 80 পিক্সেল করে দিলে তাও হয় না, তবু মোটামুটি একটু আসছে। আচ্ছা, আমরা এবার সিএসএস এ যাই। এগুলো যদি আমাদের এখন দেখানোর কথা না, কিন্তু তারপরে দেখাচ্ছি একটা ডিজাইন কিভাবে হয় শুরু থেকে। হ্যাঁ, ইউএল কে আমরা কি দিতে পারি, এটাকে টেক্সট ডেকোরেশন নান করে দেই। টেক্সট ডেকোরেশন নান করে দিলাম। টেক্সট ডেকোরেশন নান হইল না, একে আমরা কি কালার দিছি, এটা তো রেডটা আসলে মানায় না।
এখন আমরা টেক্সটটা এই ট্যাগটাকে আমরা একটা কালার দিয়ে দিই, ফন্টের একটা কালার দিই, ফন্টের কালার দিলাম সাদা, এখন ফন্ট ওয়েট দিয়ে দিই বোল্ড। হ্যাঁ, ফন্ট ওয়েট বোল্ড, লেখা বড় দেখা যায়, এজন্য বোল্ডার দিতে পারি। বোল্ডার দরকার নেই, বোল্ডের সুন্দর। এর বেশি দরকার হলে আমরা কাস্টমলি সাইজ দিয়ে দিব। মোটামুটি এখন একটা ইয়ার মধ্যে আসছে। প্যাডিংটা আরেকটু বাড়াই দিই, এখন আবার একটু বেশি হয়ে গেছে, মোটামুটি। হ্যাঁ, বর্ডার রেডিয়াস আমরা ইউএল এল এর একটা বর্ডার দিয়ে নেই, বর্ডার 1 পিক্সেল সলিড। কি দিব ওই কালার নিয়ে আমার একটু প্রবলেম আছে, বুঝছেন? আমি কালার যে কোনটা থেকে কোনটা দিব আমি এটাই বুঝি না, কনফিউশনে থাকতে হয় কালার নিয়ে আমাকে। আমার কালার চয়েস খুব খারাপ, খুবই বাজে। এই যে এখানে বর্ডার, আমরা বর্ডার দিলাম, তারপর আমরা একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিতে পারি। একই সাথে আপনারা বর্ডার রেডিয়াসটা দেখে নেন, এটা CSS3 তে দেখানোর কথা ছিল। এখান থেকে মন কথা আমাদের শেখা দরকার, এগুলো এখন সিরিয়ালে আসছে, অসুবিধা নাই। বর্ডার রেডিয়াস কেন আসতেছে না? বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 10 হ্যাঁ আসছে। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল দিলে এটা গোলাকার হয়ে যাবে, কিন্তু মেনুতে আসলে ওরকম ভাবে ইউজ করা হয় না, মেনুতে ওইরকম ভাবে ইউজ করা হয় না। এখানে আপনাদেরকে বর্ডার রেডিয়াসটা আরেকটু দেখায়নি। হ্যাঁ, এখানে আপনারা 10 পিক্সেল দিয়েছেন, তো আপনারা আরেকটা ভ্যালু কিন্তু দিতে পারবেন। আচ্ছা, এটা আমরা পরে দেখবো, এখন আর এগুলো বর্ডার রেডিয়াস এখানে উদাহরণ দেওয়াটা ঠিক হবে না। তবু এখানে একটু সামান্য একটু বর্ডার রেডিয়াস দিয়ে রাখলাম। আমাদের এর বেশি আর এখন আমরা দেখবো না, এটা কিন্তু হেডার পার্টটা প্রায় শেষ। আপনারা মার্জিন প্যাডিং বাকিটা দিয়ে আপনারা একটু গুছিয়ে নিলেন, বিশেষ করে এটার উইডটা পাইছি বেশি। হ্যাঁ, বাকিটা আপনারা উইড হাইট দিয়ে সেট করে নেবেন। আমি এখানে প্যাডিং দিচ্ছি না, প্যাডিং না দিয়ে আপনারা চাইলে এখানে হাইট দিলেও আসবে, কিন্তু ইনলাইন ব্লক করা আছে না, ইনলাইন ব্লক করলে অবশ্যই হাইট দিলে আসবে। হাইট দিয়ে দিলাম 60 পিক্সেল, এল এর জন্য 60 পিক্সেল হাইট করব। এখন আবার টেক্সটটা উপরে চলে গেছে, কারণ প্যাডিং নেই। এখন আমরা একে প্যাডিং দিয়ে দিব, একে প্যাডিং দিব। একে প্যাডিং দিলে পুরোটা মানে কার্সর পয়েন্টার থাকবে। এইটা পুরোটা নেয় না, কারণ এর ভিতর জায়গা হচ্ছে না। আমরা এটাকে 60 থেকে 80 করে দিই, তাইলে পাবে। আচ্ছা, এটা আপনারা একটু ডিজাইন করে নিন। হ্যাঁ, প্যাডিং আমি মার্জিন দিয়ে দেন, না হয় প্যাডিংটা কেন নিবেন? এখানে ইনলাইন ব্লক করা আছে না, ইনলাইন ব্লক করা থাকলে এটা তো 100 বার নিবে। এর ভিতর এ এর ভিতর এ মার্জিনটা তো সে পাইছে দেখাচ্ছে, মার্জিনটা সে পাইছে দেখাচ্ছে, এই যে মার্জিন। হ্যাঁ, ওভারল্যাপ হয়ে গেছে, মার্জিনটা সে পাইছে দেখাচ্ছে। তারপর হচ্ছে প্যাডিং, এইভাবে আপনারা প্রবলেমগুলো সলভ করে নেবেন। এখানে এটার হাইটটা উপর থেকে ধরছে, এটা আমার আসলে কোডটা এইভাবে করা হয় নাই, আপনাদেরকে একটু সহজ করে দেখাতে যায় আমার কোডগুলো একটু অগোছালো হয়ে যাচ্ছে, মোটামুটি এতটা অগোছালো হওয়ার কথা না। আচ্ছা, এখানে আমি ইয়েটা করি, এটার হাইটটা না দিয়ে এখানে প্যাডিংটা রেখে দিই, তাহলে আমার কোডটা একটু সুন্দর দেখা যাবে। প্যাডিং 25 পিক্সেল ওইটাতে রেখে দিই। হ্যাঁ, এখানে প্যাডিং মার্জিনটা আমি সরাই ফেলি। মোটামুটি আমাদের হেডার পার্ট কিন্তু সুন্দর না হলো, এটা হচ্ছে ডিজাইন, মোট কথা হচ্ছে এই। এবার আসেন আমাদের ব্যানার সেকশন। ব্যানার সেকশনে কিন্তু খেয়াল করে দেখেন, এটা এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড ইমেজের ভিতরে আমাদের একটা H1 আছে এবং একটা প্যারাগ্রাফ আছে। হ্যাঁ, তো ব্যাকগ্রাউন্ড ইমেজের নিয়মটা হচ্ছে কি, আপনার যতটুকু কন্টেন্ট থাকবে সে ততটুকু ইমেজে দেখাবে, এর বেশি সে দেখাবে না। এর জন্য আপনাকে কি করতে হবে, ওই ডিপটাকে একটা উইড এবং হাইট দিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর হোভারে আমরা কিছু দেই না, যেহেতু মার্কআপ করে ফেলছি একটু দেই। আমরা এর হোভারে একটু কালার অন্যটা দিয়ে দেই, কালার একটু রেড দিয়ে রাখি, জাস্ট একটু দিলাম। এলাকে হোভার করা যেতে পারতো, একটু, এর বেশি আর ইউজ করতেছি না। কর্নার বাটন
এটাকে কোনো কিছু দেওয়া হয় না, একে দেওয়া হয়েছে না, আচ্ছা থাকুক, এটাকে এখন আর দিচ্ছি না, সময় নষ্ট করে লাভ নেই ছোট জিনিসে। এখন আমরা ইয়াটাকে ডিজাইন করবো, ব্যানার সেকশনটাকে। আমরা ব্যানার সেকশনটাকে ধরি। এটার আবার আমরা প্রথমে কি করবো, সবগুলো নিয়ে আসবো। কি কি ধরতে হবে, প্রথম হচ্ছে শুধু ব্যানার সেকশন। ব্যানার সেকশনের পরে আমরা দিব কোনটাকে, এটাকে ডিপ দিছি ভুল করে, এটা হবে আপনার কন্টেন্ট। ব্যানারের ভিতর যে কন্টেন্টটা আছে আমরা সেই কন্টেন্টটাকে ধরবো, ঠিক আছে। ব্যানারের ভিতর কন্টেন্ট, ব্যানার সেকশন, এটা তো কন্টেন্ট, ব্যানারের কন্টেন্ট, ব্যানার সেকশন তার ভিতরে কন্টেন্ট। এখন আমরা এটাকে একটা উইড হাইট দিয়ে নেব। আমরা উইডটা 100% করে দেওয়া আপাতত, হ্যাঁ, উইড 100%, আর হাইটটা দিয়ে নেই 600 পিক্সেল দিলাম, 600 পিক্সেল। এখন আউটপুটে আমার ইমেজটা, এখন যেহেতু আমি ডিপটারে, আমি কিন্তু ডিপকে দিছি, আমি ইমেজকে দেই না, কিন্তু ইমেজকে দিলে লাভ হবে না, কাজ করবে না। আমরা ডিপের একটা উইড এবং হাইট সেট করে দিছি। এখন ডিপটা যতটুকু থাকবে ইমেজ ততটুকু জায়গা নিয়ে নেবে, উইড যতটুকু থাকবে ইমেজ ততটুকু জায়গা নিয়ে নেবে। এই যে H1 এবং PS। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে পজিশন দিয়ে মাঝখানে নিয়ে আসবো, ঠিক আছে, পজিশন দিয়ে মাঝখানে নিয়ে। এখন আমরা যদি উপরে এটাতে লিখে দেই যে কন্টেন্টের ভিতর টেক্সটাইল এন্ড সেন্টার, টেক্সটাইল এন্ড সেন্টার, ঠিক আছে, তাহলে এটা মাঝখানে চলে আসবে, এটা মাঝখানে চলে আসছে। আমরা এখন এইখানে আনতে চাইলে আমরা পজিশন ইউজ করতে পারি খুব সিম্পলি। টেক্সটাইল এন্ড সেন্টার, আমরা এটাকে পজিশন দিয়ে দেই, পজিশন অ্যাবসলিউট দিলাম। তার মানে এটাকে অ্যাবসলিউট দিলে আমাদের প্যারেন্টকে সবকিছু একটু একটু রিভিশন দিচ্ছি, হ্যাঁ, মোটামুটি করে একটু টাচ দিচ্ছি সবকিছুকেই, আমাদের প্যারেন্টসকে রিলেটিভ করে দিয়ে আসতে হবে। তাহলে অ্যাবসলিউট কোথায় হবে, টপ 0, তারপর দিলাম বটন 0, তারপর দেই লেফট 0, তারপর দিলাম রাইট 0। সব যদি 0 দেয় তাহলে কই পাবে, টপ 0, লেফট 0, বটম 0, কিচ্ছু হয় না। এখন আমরা এটাকে মার্জিন অটো করে দিব। অত সরাসরি আমরা উপর থেকে টপ থেকে 50% নামাই দিলেই এটা নিচে নামে যেত ইজিলি। পজিশনিং, আগের জায়গায় চলে গেছে, পজিশনিংটা ধরে নাই। আমরা এটাকে একটা কাজ করি, আমরা মার্কআপটা একটু দেখি। মার্কআপে আমরা কি করছি, কন্টেন্ট, ঠিক আছে, কন্টেন্ট এরিয়া, এটা হচ্ছে ব্যানার সেকশন, এটা হচ্ছে কন্টেন্ট। আমরা যখন কোনোটাকে পজিশনিং করতে চাই তখন এটা অ্যাবসলিউট করে আমরা টপ 0, বটম 0, লেফট 0, রাইট 0, টপ 0 না দিয়ে সবগুলোতে পিক্সেল ইউজ করি। এখানে আসে নাই, তাহলে আমরা একটা ভ্যালু দিই, আপাতত আমরা কমেন্ট আউট করে রাখি। আমরা টপ থেকে কি করি, 50% সরিয়ে ফেলি। টপ থেকে 50%, এখন আমরা লেফট থেকে এইভাবে দিয়ে দিই 50%, তাইলে এটা চলে আসবে। অনেকগুলো মাধ্যমে আছে, লেফট থেকে 50%, 50% না দিয়ে এখন আমরা 40% দিলে এটা চলে আসবে। কিন্তু আসলে কোডটা হার্ড কোড হয়ে যাচ্ছে। এটা মার্জিন অটো দিলাম, কেন আসেনি সেটা আমি পরে দেখতেছি। মার্জিন 0 অটো নাকি, আমি এই দুইটা করতে একটু করতেছি, হ্যাঁ। এরকম প্রবলেম আপনারা কাজ করতে গেলে অনেক হবে, এগুলো ইন্সপেক্ট এলিমেন্ট করে তারপর একটু ট্রাই করে এগুলো সমাধান করতে হয়, হ্যাঁ। টপ 0 পিক্সেল, মার্জিন 0 অটো, এটা আসলে পেজ 1 কে দিই, তো পেজ এটাকে পজিশন ডিলিট করে দেই।
H1 সে জায়গায় বসে গেছে। টপ বটম লেফট রাইট মার্জিন অটো কেন পাইল না এখানে? আচ্ছা আগের কোডটাতে যাই, এই প্রবলেমটা আমি সলভ করে আপনাদেরকে এরপর আমি দেখাবো আবার। হ্যাঁ, এটা ইজিলি মাঝখানে আসার কথা ছিল। আর না আমরা কি করবো, পজিশন অ্যাবসলিউট দিয়ে টপ থেকে 50% করে দিব, এটা নেমে যাবে। আচ্ছা এখানে আবার আমরা H1 দিয়ে দিছি না, আমরা আগের কোডটাতে যাই। টপ থেকে 50% আমরা নামাই দিলে হবে। এই যে এখানে চলে আসছে। এখন আমরা এগুলোকে H1 কে ধরতে পারি। কন্টেন্টের ভিতরে H1 আছে, H1 কে আমরা একটু মার্জিন প্যাডিং দিয়ে নিব। এটাতে আমরা এখানে H1 কে আমরা একটু মার্জিন প্যাডিং দিয়ে নিব। মার্জিন দিব উপরে নিচে দিতে হবে, নিচেতে দিয়ে লাভ নেই, ডানে বামে দিয়ে তো লাভ নাই। হ্যাঁ, আমরা উপরে নিচে দিব 10 পিক্সেল আর ডানে বামে 0 পিক্সেল। ডানে বামে তো বিশাল জায়গা, এটাকে ডানে বামে মার্জিন দিয়ে তো লাভ নেই। তাহলে একটু আলাদা হলো। আমরা কালার দিতে পারি, যেহেতু ইমেজটা সাইজ একটু অন্যরকম। কালার এটাকে সাদা করে দেই। H1 এর পরে আমরা এটাকে পি ট্যাগও দিতে পারি। এই যে এরকম আসলো। এখন আমাদের ব্যানার সেকশনটাও কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা এখানে এগুলো ফন্ট সাইজটা বাড়ায় দিতে পারি বা বিভিন্ন ডিজাইন আরো অনেক কিছু করতে পারি, এগুলো এখন করব না। এরপর আমরা আসি অ্যাবাউট আস সেকশন। অ্যাবাউট আস সেকশনের মার্কআপটা কই? এই যে অ্যাবাউট আস এর মার্কআপ, এটাতে একটা লেফট অ্যাবাউট আর একটা রাইট অ্যাবাউট আছে। হ্যাঁ, আমরা দুইটাকে ধরবো এখন। অ্যাবাউট আস লেফট অ্যাবাউটের ভিতরে কিন্তু একটা ইমেজ আছে। এখানে সম্ভবত ইমেজে আমাদেরকে একটু কাজ করবো না, যেহেতু ওটাতে করি নাই, এটাতে একটু করবো। একসাথে আপনাদের রেসপন্সিভটাও আইডিয়া চলে আসবে। এরপর হচ্ছে রাইট অ্যাবাউট। আচ্ছা, আমরা অ্যাবাউটের ভিতরে হবে রাইট অ্যাবাউট। এখানে হবে রাইট অ্যাবাউটের ভিতরে শুধুমাত্র কন্টেন্ট আছে না। আচ্ছা, এটা আমরা পরে দেখব। আমরা কি করব, প্রথমত ছবিটাকে আর এই কন্টেন্টটাকে ডানা বামে নিয়ে আসবো। এখানে তো অনেকগুলো কন্টেন্ট থাকার কথা, কন্টেন্ট কই? ডিলিট করে ফেললাম না, কন্টেন্ট তো আছে। ওখানে পিকে ধরার কারণে গ্লোবালি সব সাদা হয়ে গেছে। পিটাকে ওইভাবে ধরার কারণে সব সাদা হয়ে গেছে। এই যে এখানে খেয়াল করেন, পিটাকে ডিরেক্ট ধরছি। পিটাকে H1 কে যেভাবে ধরছি, আমরা পিটাকে একইভাবে ধরবো। H1 কে যেভাবে ধরছি, কমা দেওয়ার মানে হচ্ছে নতুন আরেকটা ক্লাস যেটাকে ধরতে চাই, নতুন সিলেক্টর। ঠিক আছে, নতুন সিলেক্টর। এই যে এখন আমরা লেখাটা ডানে বামে নিয়ে আসবো। অ্যাবাউট আস, স্বাভাবিক কথা। ডিসপ্লে ফ্লেক্স দিয়ে দেব। ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার পর আমাদের এখন আউটপুটটা হবে এরকম। এটা জায়গা বেশি নিয়ে নিছে। হ্যাঁ, এটা জায়গা বেশি নিয়ে নিছে, আমরা এটাকে একটু ছোট করে ফেলবো। এই ডিপটাকে আমরা একটা উইড হাইট দিয়ে নেব। হ্যাঁ, উইড দিয়ে নিলাম ধরুন 600 পিক্সেল। হ্যাঁ, অথবা 50% দিতে পারতাম, যাকে আমরা এখন পার্সেন্টে যাব না। আর রাইটটাকে উইড দিয়ে দেই 600 পিক্সেল। ঠিক আছে, এখন আমরা দেখি আউটপুটটা। লেআউট নষ্ট হয়ে গেছে, আমার লেআউট পাইছে কিন্তু ইমেজের জায়গা বেশি নিয়ে নিছে। হ্যাঁ, আমি ইমেজটাকে এখন কি করব, ইমেজের উইডটা সেট করে দেব। হাইট অটো দিয়ে দেই। হাইটটা সেট করে দিতে পারি। আর যদি অটো দেই তাহলে হবে কি, এটা মানে স্ট্রেট হবে না। অনেক সময় ইমেজ ভেঙে বাঁকা শাখা হয়ে যায় না, ওইটার হবে না। এটা উইড যতটুকু নিবে সেই অনুপাতে এটা নিজের হাইটটা নিয়ে নেবে যখন আমরা অটো ব্যবহার করব। এই যে দেখুন, অটো ব্যবহার করছি, এরকম হয়ে গেছে। এখন যদি আমি ইমেজের একটা সাইজ দিতাম, মানে হার্ড কোডে মানে কোড করে সরাসরি দিতাম, ধরুন আমি 300 পিক্সেল দিলাম, তাহলে দেখেন ইমেজটা কি বিশ্রী অবস্থা হইতো। আর অটো দিলে এটা এটার মতো করে নিয়ে নেয়। দেখেন এটা ইয়ে হয়ে গেছে, ইমেজের মেন যে আউটলুকটা সেটা কিন্তু নাই। তাহলে আমরা সবসময় ইমেজের বেশিরভাগ ক্ষেত্রে আমরা অটো লিখে দিব, শুধুমাত্র ইয়ে বাদ দিয়ে।
এই ব্যাকগ্রাউন্ড ইমেজ বাদ দিয়ে, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে অটো দিলে হবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে আমাদেরকে হাইট সিলেক্ট করে মানে হার্ড করে লিখতে হবে। আর অন্যান্য যত ইমেজ আছে আমরা উইড দিব, উইড যা খুশি দিব। হ্যাঁ, এখানে আমি যদি উইডটা দিতাম ধরুন 300 পিক্সেল, এখানে একই সাথে রেসপন্সিভ আইডিয়াটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরুন আমি ইমেজ দিলাম 300 পিক্সেল, তাহলে কি হবে, ইমেজটা 300 পিক্সেল হবে। আর যখন আমি বাকি জায়গাটা দিবে, বাকি জায়গাটা রয়ে গেছে। হ্যাঁ, আর যখন আমি 100% বলছি তখন এটা তার 100% জায়গা নিয়ে নিছে। 300 পিক্সেল নিলে কি হবে দেখেন একটু, আমি এটাকে ইন্সপেক্ট করি। সবাই শুনতেছেন তো না? আমি একসাথে অনেকগুলো আইডিয়া আপনাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে দেখেন এটা 300 পিক্সেল জায়গায়, এটা কি করছে, এখন আমরা যখন মোবাইল ভিউতে আসছি এটা 300 পিক্সেল জায়গা নিয়ে বাকিটাকে জায়গা কমাই দিচ্ছে। সে বাকিটাকে জায়গা কমাই দিছে, কারণ 300 পিক্সেল মানে সে 300 পিক্সেল গায়ের জোরে এখন সে নিয়ে নেবে। ওকে আমি পাওয়ার দিয়ে দিছি, তুমি উইড দিয়ে নাও 300 পিক্সেল, ঠিক আছে। আর আমরা যদি 100% ব্যবহার করি তাহলে যে চেঞ্জটা আসে সেটা কি করবে, 100% জায়গা নিয়ে নেবে ওই ডিপের, ওই ডিপের 100%। দেখেন এখন সে জায়গা ছেড়ে দিছে, মানে এই ডিপটা যতটুকু আছে সে ততটুকু জায়গা নিয়ে নেবে। আমাদের ডিবির উইড 50% আছে, সে 50% নিয়ে নিছে। এটাও রেসপন্সিভের একটা ব্যাপার। আমি এটাকে বামে এবং ডানে রাখতেছি, বামে এবং ডানে রাখতেছি, তাই কি করছে এখানে 50% দিয়ে দিছি, সেটা 50% জায়গা নিয়ে নিছে। আমি যদি এখানে না 600 পিক্সেল দিছি, না 600 পিক্সেল 50% দিতে পারতাম এখানে, তাহলে 50% আমরা রেসপন্সিভে গিয়ে দেখবো। আর উইডটা 100% দেওয়ার কারণে এখন আমরা যে কোনো ডিভাইসে যাই দেখবেন যে উইড ইমেজটা কিন্তু আমার রেসপন্সিভ। এই একটা উদাহরণ দেখতে পারেন, দেখেন আমি স্ক্রিন বড় করতেছি, ইমেজ বড় হইতেছে, স্ক্রিন বড় করতেছি, ইমেজ বড় হইতেছে। ইমেজ তার উইড এবং হাইটটা অটোমেটিক, হাইট অটো দেওয়ার কারণে হাইটটাও একই সাথে বাড়তেছে। এটাই হচ্ছে রেসপন্সিভ আইডিয়া। হ্যাঁ, এটাই হচ্ছে রেসপন্সিভ আইডিয়া। ইমেজেরটা দেখেন, অন্য কিছু আর দেখার দরকার নেই, একটা জিনিস দেখালাম আপনাদেরকে। আর যদি আমি হার্ড করে দেই, যেহেতু এই উইডটা আছে 600 পিক্সেল, আমি ইমেজটাকে ধরুন ইমেজের যেহেতু নিজস্ব একটা ইয়ে আছে, আমি 500 পিক্সেল দিয়ে রাখি, 500 পিক্সেল। এখন কি হয় দেখেন, এটা 500 পিক্সেল জায়গা নিয়ে নিছে। আমি ছোট করবো, ইমেজ ছোট হবে না। এটা ব্রাউজার থেকে দেখা যাচ্ছে, মজিলাতে গেলে কিন্তু আপনারা এটা দেখবেন না। মোবাইলে ভিউতে করলে এই জায়গাটা কেটে যাবে, দেখবে না, এটা দেখাবে না। আমি বড় করতেছি, এটা 500ই থাকতেছে, কোনো চেঞ্জ নাই, এটা চেঞ্জ নাই। এটা ব্রাউজার থেকে কিছুটা ধরতেছে, কিন্তু বড়র মধ্যে আপনারা দেখেন যে কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নাই। আর যখন আমি দিচ্ছি 100% বা 90%, আপনি যা খুশি ইউজ করতে পারেন পার্সেন্ট। ইমেজের ক্ষেত্রে নর্মালি আমরা 100% এবং হাইট অটো দিয়ে দিলে এটা অটো রেসপন্সিভ হয়ে যায়। হ্যাঁ, যে কোনো ডিভাইসের সাথে। এখন দেখেন এটা এই যে কি সুন্দর লেখার পাশে, ঠিক লেখার বাম পাশে এটা লেগে আছে, যতটুকু জায়গা আমরা দিচ্ছি আর কি। আচ্ছা, এখন আমরা লাইট লাইট কন্টেন্টে আমরা কি করব, একটু প্যাডিং দিয়ে নিব। লাইট কন্টেন্টকে তো লাইট অ্যাবাউটকে দিয়ে তো লাভ নাই, আমরা ভিতরে যে কন্টেন্ট গুলো আছে সেটাকে দিব। এটার ভিতরে কি আছে, S3 আছে, P আছে না, আমরা এখানে S3টাকে ধরবো। S3 অথবা কন্টেন্টের জন্য আমরা সরাসরি আচ্ছা এখানে এটাকে শুধু একটু দেই, এটাকে আমরা প্যাডিং দিচ্ছি, প্যাডিং 20 পিক্সেল। হাইটটা ইয়াটা পাইছে, পিটা পায় নাই। এখানে আমি যেহেতু লেআউটটা বানাচ্ছি, একটু সময় গেল বানাই সুন্দরভাবে। এখন আমাদের লেআউট আসলো এইটা। আমরা এখন টোটাল সেকশন যেটা অ্যাবাউট আজ, এটাকে ফ্লেক্স দিছি না, এটাকে আমরা উপরে একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ, মার্জিন টপ 20 পিক্সেল, মার্জিন টপ 20 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে আমাদের এই অ্যাবাউট আজ সেকশনটাও কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা সেকশন সেকশন সবার উপরে আমরা একটা S2 ট্যাগ নিতে পারি, লিখে দিই এখানে অ্যাবাউট আজ সেকশন, অথবা শুধু অ্যাবাউট আজ সেকশন। তো আমাদের HTML ভাষা, বাট আউট এখানে অ্যাবাউট আজ, অ্যাবাউট আজটা এখানে আসছে কারণ এটা মেইনটাকে আমি ফ্লেক্স করে দিচ্ছি। হ্যাঁ, মেইন ডিপটাকে আমি ফ্লেক্স করার কারণে এটা হয়েছে, এটা এখন আমি ইউজ করবো না। এটা আপনারা কি করবেন, এই পুরো কন্টেন্টটাকে যেটাকে ডানা বামে নিতে হয়, হ্যাঁ, এটাকে একটা ডিবের মধ্যে রেখে দিবেন। এটাকে আমি দিয়ে দিচ্ছি কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্ট, অ্যাবাউট কন্টেন্ট। এর ভিতর আমি আমার এগুলো রেখে দিলাম। এখন যদি আমি উপরে একটা
s2 ট্যাগ নেই, নিয়ে লিখি অ্যাবাউট আজ। তাহলে আমাকে এখানে আরেকটা কাজ করতে হবে, অ্যাবাউট আজ এর ভিতর আমার নিতে হবে অ্যাবাউট কন্টেন্ট, আর অ্যাবাউটটাকে আমি উপরে এমনিতে তুলে নিয়ে যাই, লিখে দিই। আর এখানে আমাদেরকে কি করতে হবে, আমাকে বড় একটা কাজ করে নেই, কমেন্ট অ্যাবাউট সেকশন সিএসএস, এটাকে আমরা কমেন্ট করে রাখবো, যাতে এই যে এখন বেশি হয়ে গেছে, এখন দেখেন মানে অনেক কিছু কিন্তু বোঝা যায় না। এখানে আমরা লিখে দিব ব্যানার সেকশন, এটা এরিয়া কল নাও ব্যানার সেকশন, ব্যানার সেকশন সিএসএস, আমরা এটাকে কমেন্ট করে দিব। সামান্য একটা ফাঁকা রেখে দিব। হেডার এরিয়া, এটা পুরোটা আছে হেডার এরিয়া, তাহলে হেডার এরিয়া কোথা থেকে শুরু, এখান থেকে শুরু, আমরা এখানে ঠিক লিখে দিব হেডার সেকশন অথবা হেডার এরিয়া, হেডার এরিয়া বলে একটু বেশি ব্যবহার করা হয়, হেডার এরিয়া সিএসএস। মেনুর জন্য আমরা আলাদাভাবে লিখে দিতে পারি মেনু, এটুকু পর্যন্ত করলাম না। HTML আমাদেরকে সেম ভাবে এখানে এখানে আমাদেরকে কমেন্ট করা উচিত। এখানে আমরা লিখবো অ্যাবাউট আজ সেকশন স্টার্ট, এরপর আমরা অ্যাবাউট আজ সেকশনটা শেষ হচ্ছে কোথায়, এটা ঠিক এটা নিচে আবার লিখে দিব অ্যাবাউট আজ সেকশন এন্ড। এরপর ফুটার সেকশন স্টার্ট, ফুটার সেকশন এন্ড, আমরা HTML এইভাবে লিখবো। CSS আমরা একইভাবে লিখতে পারি, অথবা একটু এইভাবে যেভাবে লিখছি এভাবে লিখলেও হবে। তাহলে আমরা আউটপুটটা একটু দেখি। এখন দেখেন অ্যাবাউট আজ উপরে আছে, এখন এটাকে আমি অ্যাবাউট আজের অ্যাবাউটটা মাঝখানে আসলো। এখন এটাকে আমি কি করতে পারি, টোটালটাকে একটা প্যাডিং দিয়ে রেখে, না এটাকে প্যাডিং দিলে লেআউট ভেঙে যাবে, আমরা H1টাকে ধরি, অ্যাবাউট আজের ভিতরে যে H1 আছে না, H2 যেটা এটা উপরে আছে আমার ইয়েটা ট্যাগটা, আমি এটাকে উপরেই দিব, এটাকে একটা মার্জিন বা প্যাডিং দিয়ে নিতে পারি, ডিরেক্ট মার্জিনে দিলাম, মার্জিন 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, ডানে বামে দরকার নেই। এরপর একটা প্যাডিংও দিয়ে নেই, প্যাডিং 20 পিক্সেল, ডানে বামে 0 পিক্সেল, একটা কালার দিয়ে নেই, কালার কি দিব, আপাতত আমি কালোর কাছাকাছি একটা কালার দিয়ে রাখি, হ্যাঁ কালোর কাছাকাছি না, এটাকে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি, ব্যাকগ্রাউন্ড এটা সেটা যা কিছু করি। তাহলে আমাদের এই যে দেখেন মোটামুটি একটা আউটলুকিং কিন্তু চলে আসছে। আমার এই জায়গাটা কাজ করে না, আমি এটা প্র্যাকটিস করে প্রয়োজন আমি কোডের মধ্যে ঠিকভাবে লিখে দিব। হ্যাঁ এখন এটা নিয়ে আমি মানে ফিক্স করতে চাই, সময় নষ্ট করতে চাইতেছি না। এখানে পি কে আমরা কোন জায়গায় যেন ধরছি, মেনুতে পজিশনিং দিলাম, কন্টেন্ট কই, কন্টেন্ট কন্টেন্ট ব্যানার সেকশনের কন্টেন্ট না, এটাকে আমরা আরেকটা প্রপার্টি দিয়ে জাস্টিফাই কন্টেন্ট চাই, টেক্সট দিয়ে দিই। আচ্ছা না এটা পরে আমি ফিক্স করে দেব। এখন বাকি আছে কি ফুটার সেকশন, ফুটার সেকশনকেও আমরা ধরি, সব এটা শেষ করে ফেলি। ফুটার সেকশন আমাদের কাছে মোটামুটি একটা টেমপ্লেটের যে ডিজাইনটা, এই ডিজাইনটা দেখাই ফেলছি। হ্যাঁ ফুটার ফুটার তো না, ফুটারে কি জানি আছে, প্লাস ফুটার সেকশন, ফুটার সেকশন, ফুটার সেকশন ভিতর কি আছে, সম্ভবত একটা পি ট্যাগ আছে, এটাকে কি করব, একটা কালার দেই, এটাকে একটা কালার দেই আমি, ব্লু কালার না, ব্লু কালারটা সুন্দর দেখা যাবে না, এরকম একটা কোড আছে, দেখে দেখি না কালারটা দিলাম। এরপর আমরা এটাকে একটা উইড হাইট দিই, এখানে উইড দিব না হাইট দিব,
হাইট 50 পিক্সেল, টেক্সট লাইন সেন্টার। এটা ফন্ট সাইজটা আপাতত একটু বাড়াই দিই, সরাসরি না দিই নেই, এখানে ফন্ট সাইজ 20 পিক্সেল। আর এই টোটাল ফন্টের কালারটা আমি চেঞ্জ করে দিই, এটা আমি FFF করে দিই, আর ব্যাকগ্রাউন্ড করে দিই ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার এটা এভাবে চলে আসছে। এটাকে আমরা একটা প্যাডিং দিয়ে নিই, পিকে প্যাডিং দিয়ে নেই, উপরে নিচে 20 পিক্সেল, ডানে বামে দরকার নেই 0 পিক্সেল। তাহলে মোট এখানে পজিশনিং দেওয়ার কারণে নিচে একটু ফাঁকা আসছে, মার্জিন বটম দিয়ে দেই, মার্জিন বটম তাহলে এই মোটামুটি আমাদের একটা ডিজাইন। এখন আমরা আরো বিভিন্ন সেকশন নিতে পারি। ইমেজটাকে আমরা ইমেজের সেকশনটাকে আমরা একটু প্যাডিং দিয়ে নিতে পারি। হ্যাঁ, ইমেজটা কোথায়, ইমেজটারে একটু প্যাডিং দিয়ে নেই। হ্যাঁ, প্যাডিং দিয়ে নেই 10 পিক্সেল, ইমেজটাকে একটু প্যাডিং দিয়ে নিলাম 10 পিক্সেল। একটা বর্ডার দিয়ে নেই, একটা থেকে আরেকটা শিখতেছি সিরিয়ালি। হ্যাঁ, বর্ডার 1 পিক্সেল, সলিড রেড, ঠিক হবে না, বাজে দেখা যাবে, এটা দেই, তাহলে আউটপুটটা কি আসবে, আর মার্জিন দিয়ে দিই একটু। আমি ইমেজকে নিয়ে এখন কিছু কাজ করব, মার্জিন 10 পিক্সেল। এটাতে কিন্তু লেআউট ভাঙার সম্ভাবনা আছে, কিন্তু ভাঙে না, আমরা বক্স সাইজিং দিয়ে আসছি, এই জন্য ভাঙে না, হয় কিন্তু ভাঙতো। ঠিক আছে, এই হচ্ছে ইমেজের কন্ডিশন। এখন আমরা বর্ডারটাকে একটু বর্ডার রেডিয়াস করে দিই, বর্ডার রেডিয়াস 50 পিক্সেল। অনেক গোল হয়ে গেছে না? আচ্ছা, আমরা দুইটা ভ্যালু দিই, দুইটা ভ্যালু দিতে পারি কত, 50 পিক্সেল 20 পিক্সেল। আমরা কিন্তু CSS3 তে আছে, এখন HTML5 শেষ। HTML5 আপনারা কি বুঝতে পারছেন HTML5 টা কি? এই যেটুকু দেখছেন এইটুকুই, এরপরে অডিও ভিডিও ট্যাগ এগুলোই। কার কি সমস্যা হয়েছে? লেআউটটা যে ডিজাইন করছে কোনো কিছু আছে বুঝেন নাই? আপনারা কি বুঝতে পারতেছেন কোডগুলো? আচ্ছা, এরপরে যখন আমরা বডি স্টার দিয়ে, এতক্ষণ তো কত প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমি এই ডিজাইনটা করতেছিলাম। হ্যাঁ, এটা যদি বডি স্টার দিয়ে করতাম তাহলে সর্বোচ্চ 20-15 মিনিট সময় লাগতো, জাস্ট সর্বোচ্চ 15-20 মিনিট, সর্বোচ্চ জাস্ট 15-20 মিনিট সময় লাগতো। যাকে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। হ্যাঁ, দেখুন দুইটা ভ্যালু দেওয়ার পরে কেমন হয়ে গেছে ইমেজটা। দুইটা ভ্যালুর প্রথম ভ্যালুটা পাবে, এটা আর ঘড়ির কাটার মতো হয় না। বর্ডার রেডিয়াসের যে ভ্যালুটা, এটা প্রথম ভ্যালুটা পাবে এই কর্নার এবং এই কর্নার, দ্বিতীয় ভ্যালুটা পাবে এই কর্নার মানে রাইট টপ, এবং লেফট বটম। হ্যাঁ, এভাবে পাবে দুইটা ভ্যালু যখন আমরা দেব। আরেকটু ডিফারেন্স করে দিলে আপনারা আরেকটু স্পষ্ট বুঝতেন। এটা 50 পিক্সেল না, এটাকে আমি 100 পিক্সেল করে দেই। এখন আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন যে 100 পিক্সেল হচ্ছে প্রথমটা, মনে রাখবেন। হ্যাঁ, 100 পিক্সেল হচ্ছে প্রথমটা। দেখেন ইমেজটা কি হলো, 100 পিক্সেল। প্রথমটা পায় এই কর্নার এবং এই কর্নার, দ্বিতীয়টা পায় এই যে টপ রাইট এবং লেফট বটম, দুইটা যদি বর্ডার রেডিয়াস। এটা কিন্তু HTML5 CSS3। HTML5 তো আমরা শিখলাম, HTML5 আমাদের শিখে হয়েছে। এখন আমরা CSS3, এতদিন আমরা যে কোডগুলো করছি এগুলো হচ্ছে CSS2 2.0। এখন আমরা আছি CSS3 তে। CSS3 কিন্তু এতদিন আপনাদেরকে শেখানো হয়েছে, কিন্তু বলি না এটা CSS3। যেমন আমরা ফ্লেক্স ইউজ করছি, গ্রিড ইউজ করছি, ঠিক আছে, এগুলো কিন্তু CSS3। হোভার ইউজ করছি, সুডো ক্লাস ইউজ করছি, সুডো ক্লাস সব কিছু CSS3 অনেকটাই আমরা কভার করে চলে আসছি। স্পেশালি সুডো ক্লাসগুলো হচ্ছে
CSS3 আর বাকি আছে আমাদের অ্যানিমেশন। বাকি আছে কি আমরা CSS3 এর আমরা যদি একটু মোস্ট ইম্পর্টেন্টলি দেখি, এখানে অনেকগুলো টপিক দেওয়া আছে কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যানিমেশন। CSS3 তে অ্যানিমেশন, এরপর হচ্ছে অপাসিটি, ব্যাকগ্রাউন্ড কালার ডাবল, এটা আপনারা ইউজ করতে পারবেন, জাস্ট ইউআরএল দুইটা দিয়ে দিবেন, তারপর আমি দেখাই দিব। বর্ডার রেডিয়াসের দুইটা ভ্যালু দেখাইলাম, আপনাদের আরো কয়েকটা ভ্যালু দেখাবো, অসুবিধা নাই। অ্যানিমেশনটা হচ্ছে কি ফ্রেম দিয়ে যেটা করে, হ্যাঁ এটা আমরা দেখবো আজকে। অ্যানিমেশনটা দেখে আমরা ক্লাস শেষ করব। অ্যানিমেশন দেখবো, তার আগে আমরা একটু বর্ডার, হ্যাঁ এটা একটু দেখে নিই, তারপর টেক্সট শেডো এগুলো একটু দেখে নিব। হ্যাঁ এখন আমরা চাইলে তিনটা ভ্যালু দিতে পারি, দুইটা ভ্যালু দিছি না, তিনটা ভ্যালু দিই আমরা। তিনটা ভ্যালু দিলে কি হবে, দ্বিতীয় ভ্যালুটা পাবে এই দুইটা, প্রথম ভ্যালু, দ্বিতীয় ভ্যালু এই দুইটা পাবে, তৃতীয় ভ্যালু এটা পাবে। এই যে দেখেন প্রথম ভ্যালু এটা পাইছে, দ্বিতীয় ভ্যালু এই দুটো সমান। দেখেন আমি ভ্যালুটা কত দিছি, 100 পিক্সেল, 20 পিক্সেল, 50 পিক্সেল। তাহলে আমার এখানে পাইছে 100 পিক্সেল, এখানে পাইছে 50 পিক্সেল, আর এটা পাইছে 20, এটা পাইছে 20। যদি আমি তিনটে ইউজ করি তাহলে এভাবে পাবে। আর সবচেয়ে ভেজালের দরকার নাই, আমি চারটা ইউজ করলাম, 50 পিক্সেল, 20 পিক্সেল, এটাকে ধরুন একটু বেশি দিই, 200 পিক্সেল, খুব বাজে দেখা যাবে ইমেজটা। এবার আমরা যে কোনো ইমেজ না, এটা কিন্তু যে কোনো কিছুকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো কিছুকে। মানে তবে মানে বিশেষ করে উইড হাইট থাকতে হবে এমন জিনিস। বর্ডার আমরা সেটাতে ইউজ করতে পারবো যেটার একটা উইড এবং হাইট থাকবে, সেটাতে আমরা শুধুমাত্র বর্ডার ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা 200 পিক্সেলটা বাজে দেখা যায়, আমি এটাকে ধরুন 80 পিক্সেল করে দিই। তাহলে এটা আমরা দেখলাম। এরপর চাইলে আমরা পার্সেন্ট ইউজ করতে পারি। পার্সেন্টের জন্য আমি এটার ভিতরে আরেকটা ডিপ দেব, ফুটের উপরে আমি আরেকটা সেকশন দিই। এটা হচ্ছে আমার CSS3 এর জন্য। এখানে আমি CSS3 এর জন্য একটা সেকশন নেই, এটা না আমি দিচ্ছি CSS3 জাস্ট একটু দেখানোর জন্য আর কি। আমি এখানে একটা ডিপ নিচ্ছি, কিসের জন্য এটা নিব, বর্ডার রেডিয়াস আর বক্স সব দেখাবো না। CSS3 বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস এই। আমি এখানে CSS3 টাকে আগে ধরি, ইমেজের পার্টটা শেষ, ফুটার পর্যন্ত। ফুটারটা সবাই নিতে হবে, আপনারা বুঝে নিয়েন একটু। হ্যাঁ আমি এখানে CSS3 ইয়েটা আগে করে নেই। আমরা আগে শিখে ফেলছি, সুডো ক্লাস কিন্তু একদিন আমরা অনেক আলোচনা করছি। CSS3 এর ভিতর কি নিলাম, বর্ডার রেডিয়াস। CSS3 এর ভিতরে বর্ডার রেডিয়াস, এটাকে আমরা একটা উইড হাইট দিয়ে নেই। এর মধ্যে আমরা সবকিছু ইউজ করতে পারবো। উইড 500 পিক্সেল, হাইট তাও নিচ্ছি 500 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার না দিলে তো আমরা দেখবো না, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। সাদা কালার কাছাকাছি, এই ফন্ট কালারটা দিয়ে দেই সাদা। দিয়ে দেই মার্জিন 50। এই যে এটা আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড ভুল দিছি, উদাহরণ যেহেতু দেখবো একটু ভালোভাবে দেখে ভালো। আচ্ছা থাকুক এটা। এখন আমরা এটাতে বর্ডার দিব একটা, আমরা বর্ডার রেডিয়াসটা আর একটা উদাহরণ দেখবো আর কি। আমরা বর্ডার দিলাম 1 পিক্সেল, সলিড দিলাম একটা, একটু সাদা কাছাকাছি, বোঝা যাবে না, বোঝা যাবে না সিসিটা। আমরা এটাকে একটু লাল সাদা এটা দিই। এখন আছে কিন্তু বোঝা যায় না, আছে কিন্তু। হ্যাঁ একটু বোঝা যাচ্ছে। আচ্ছা আমরা এটাকে বর্ডার রেডিয়াস দিব। এবার পার্সেন্টেজ দিয়ে আমরা এটাকে ইউজ করবো। আমরা যখন কোনো কিছুর উইড এবং হাইট সমান থাকে, উইড এবং হাইট সমান থাকে, যদি আমরা এটাকে 50% করে দিই তাহলে এটা গোল হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন এটা গোল হয়ে গেছে। এরকম অনেক সময় ইমেজ দেখানো লাগে গোল করে,
অথরের নাম, ব্লকটা কে লিখলো, অথরের নাম থাকে। এরকম ইমেজ নিয়ে এটার একটা বর্ডার এবং হাইট সমান দিব, সমান দিয়ে কি করব, বর্ডার রেডিয়াস 50%, বর্ডার রেডিয়াস 50% করে দিব। এরকম দেখবেন যে বিভিন্ন জায়গায় অথরের নাম থাকে, আমাদের প্রোফাইল পিকচার ফেসবুকে এরকম গোল হয়ে থাকে, বর্ডার রেডিয়াস দিয়ে করছে, ঠিক আছে। এই যে এতটুকু পর্যন্ত থাকে না, এই 50 পিক্সেল করে করছিলাম। আচ্ছা, এই বর্ডার রেডিয়াস তো আমরা দেখলাম, বর্ডার রেডিয়াসের দুইটা ভ্যালু ইউজ করা যায়, 3টা 4টা পর্যন্ত ইউজ করা যায়, উপরের ইমেজে আমরা দেখলাম। হ্যাঁ, উপরের ইমেজে আমরা দেখলাম। এরপর আমরা কি দেখব, টেক্সট শ্যাডো, টেক্সট শ্যাডো আছে, বর্ডার বক্স ইফেক্ট আছে, দুইটা জিনিসই আমরা দেখবো। হ্যাঁ, আমি একটু পানি খেয়ে নিচ্ছি, জাস্ট একটা মিনিট, একটা মিনিট আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, আমরা এবার বক্স শ্যাডোটা দেখবো। হ্যাঁ, ওইটাকে তো 50% করে ফেলছি না, আপাতত আমরা বক্স শ্যাডোটাকে একটু হাইড করে রাখি, বর্ডার রেডিয়াসটাকে একটু, এটা আমি শেষে খুলে দেবো আবার। এটাকে এখন আমরা একটা বক্স শ্যাডো দিতে পারি, বক্স শ্যাডো। বক্স শ্যাডো দিলে কি হবে, বক্স শ্যাডো দিলে আমরা এখান থেকে দেখে আসি, এই যে এটা এই পাশ দিয়ে আমরা অনেক সময় দেখি কি বক্সটা মনে হয় উপরের দিকে উঠে আসে, নিচের দিকে মানে অনেকটা 3D মডেল, 3D ভিউতে দেখা যায় আর কি। হ্যাঁ, আমরা প্রথমে ভ্যালুগুলো দিয়ে নেব, 5 পিক্সেল, 5 পিক্সেল, তারপর থেকে কোন দিকে কত পিক্সেল যাবে এটাকে আমি একটা কমন দিয়ে দিলাম। তারপর আমি একটা কালার দিয়ে দিব, কি দিব, সাদা দিই না, সাদাটা মনে হয় কেমন দেখা যাবে, দেখি। সাদাটা বোঝা যাচ্ছে না, নীলের মধ্যে দেই, এই যে দেখেন বক্স শ্যাডো, এটা একটু উপরে উঠে আসছে। এখন যদি মানে এটা যদি সাদা হইতো তাহলে সাদা দিলে মানে এই বিভিন্ন আপনারা ভ্যালু ইউজ করতে পারবেন। হ্যাঁ, মোট কথা এটা আবার হলো কেন ডিস্টার্ব করতেছে, ক্লাস স্লো হয়ে যাচ্ছে অনেক। এই হচ্ছে বক্স শ্যাডো। বক্স শ্যাডো আমরা এইভাবে ইউজ করতে পারি। এখানে আপনি এবার বিভিন্ন ভ্যালু ইউজ করতে পারবেন, নেগেটিভ ভ্যালু ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। এখানে 5 পিক্সেল দেওয়াতে কি হয়েছে, 5 পিক্সেল দিলে এই দিক থেকে 5 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল করে চলে আসে, ঠিক আছে। আমি এবার তৃতীয় যে ভ্যালুটা, এটাকে আমি দিচ্ছি 2 পিক্সেল, দ্বিতীয়টাকে আমি দিচ্ছি 2 পিক্সেল, দ্বিতীয়টা ভিতরের দিক, ঠিক আছে। আমি এটাকে
-2 পিক্সেল দেই, -2 পিক্সেল দিলে ভিতরে চলে যায়। হ্যাঁ, পজিটিভ লাগে 2 পিক্সেল। এটা হচ্ছে ব্লক শ্যাডো। এবার আপনি ইয়ে বাড়াইতে পারেন, এক এক দিকে এক এক রকম করতে পারেন। হয়তো আপনি কি করলেন, এখানে 10 পিক্সেল, এগুলো আপনারা প্র্যাকটিস করবেন। এই প্রথমটা থাকবে, প্রথম 4টা থাকবে ভ্যালু, আর পরেরটা থাকবে কালার, পরেরটা থাকবে কালার, এটুকুই। প্রথম 4টা থাকবে ভ্যালু। অনেক বেশি দিয়ে ফেলছি। এবার বিভিন্ন কালার আপনি ইউজ করতে পারেন। এখন এটাকে কি একটু 3D মডেলে কেমন জানি উপরে উঠে আসে এরকম দেখায় আর কি। আচ্ছা, এরপর আমরা সিলেক্ট টেক্সটকে শেডো দিতে পারি এরকম, ঠিক আছে। ঠিক এইভাবে আপনারা টেক্সট শেডোর জায়গায় শুধুমাত্র টেক্সট ইয়েটা ব্যবহার করবেন আর কি, যে টেক্সট শেডো, ঠিক আছে। আর আমাদের আজকে কি দেখার আছে, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা কোনটা দিয়ে দেখবো, বক্সটার ভিতরে দেখি। বক্সটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। হ্যাঁ, বক্সটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে এইটা। এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা চাইলে একটু অন্যভাবে ইউজ করতে পারি। সেটা কিভাবে, লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমার এখানে নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। সাজেশন করে, এই জন্য আলাদা একটা দেখতে হয় না। লিনিয়ার গ্রেডিয়েন্ট স্পেলিংটা একটু দেখে নিতে হবে। LINLEAN সাজেশন কেন করতেছে না, এটাই বুঝতেছি না। এখন তো সাজেশন করার কথা, আমি কি এত কোড এভাবে লিখবো? আচ্ছা, একটু সার্চ দিয়ে দেখি স্পেলিংটা ভালোভাবে নিয়ে। লিনিয়ার গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমি এখান থেকে ভ্যালুটা নিয়ে নিই। লিনিয়ার গ্রেডিয়েন্ট দিলে হবে কি, আপনার কালারটা একই জায়গায় আপনি একাধিক কালার ইউজ করতে পারবেন। একই জায়গায় একাধিক কালার আপনি ইউজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে একটা শেডো থাকবে, এই যে দেখেন, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, ঠিক আছে। আমি এখানে একটু ভ্যালুটা নিয়ে নিই। রেড ইয়েলো, এখানে কি করলাম, আমি দুইটা ভ্যালু ইউজ করলাম। হ্যাঁ, দুইটা ভ্যালু ইউজ করলাম। এটাকে চাইলে আমি ডিরেকশন দিয়ে দিতে পারবো, যে তুমি কোন দিক থেকে কোন দিকে যাইবে, তুমি কোন দিক থেকে কোন দিকে যাবে, আমি সেটা বলে দিতে পারবো। আচ্ছা, রেড ইয়েলো পাই না কেন, ব্যাকগ্রাউন্ড কালার রেড, আর একটা হবে ইয়েলো। বর্ডার রেডিয়াস, এটা দেখি, বর্ডার রেডিয়াস। প্রয়োজন আমরা নতুন আরেকটা ডিপ নিব। লিনিয়ার গ্রেডিয়েন্ট সবটা হোয়াইট আসছে কেন? আচ্ছা, আমি কালার চেঞ্জ করে দেখি। হ্যাঁ, একটা কালারটা চেঞ্জ করি, এটাকে আমি ব্লু দেই, দেখি। CSS3 অনেক সময় আউটপুটে একটু ঝামেলা করে। CSS3 কিন্তু ঝামেলা করে ব্রাউজারে, ক্যাশ ধরে, বিভিন্ন রকম প্রবলেম থাকে CSS3। এটা জাস্ট সিম্পল কোড। আপনারা যখন সরি আমি একদম সিম্পল একটা ভুল করছি। লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য ইমেজ ব্যবহার করা লাগে, একদম সিম্পল একটা ভুল করছি। ওই যে আগে কালার নেওয়া ছিল, কালারটাই। লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে, সিম্পল। এই হচ্ছে আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট। লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটাকে ইমেজ হিসেবে সেট করতে হয় লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য, ঠিক আছে। এখন আমি চাইলে এখানে একটা ভ্যালু দিয়ে দিতে পারবো, কোন দিকে যাবে। আমি দিয়ে দিলাম 2 দিয়ে দেই রাইট।
টু রাইট, টু রাইট তো এভাবেই। দেখতেছি এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট টু রাইট। আচ্ছা, এখান থেকে আমি বেরোটা একটু দেখে নিই। টু রাইট, ও সরি কমা দিইনি, বলছে কি করতেছি, অনেকক্ষণ ক্লাসের হয়ে গেছে তো এই জন্য। এই যে টু রাইট, এটা রাইটের দিকে, ব্লু থেকে রাইটের দিকে চলে গেছে, ঠিক আছে। এরপর আমরা যদি বটমের দিকে দেই, এটা বটমের দিকে যাবে। এরপর আমরা যদি এটাকে যদি বলি যে টপের দিকে, সেটা লেফট থেকে টপের দিকে যাবে। আমরা একটু টপের দিকে দিই, ঠিক আছে। আমরা চাইলে একাধিক কালার দিতে পারবো, একাধিক কালার দিতে পারবো। এখানে আমরা কমা দিয়ে আরেকটা ভ্যালু দিব, কমা দিয়ে এটা ইয়েলো আছে, এটাকে রেড দিয়ে দিই, ঠিক আছে। একাধিক ভ্যালু আমরা ইউজ করতে পারবো যত খুশি। আমরা চাইলে এটাকে আমরা নির্দিষ্ট করে দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা যাবে না কেন, আপনি যা খুশি করেন। এই যে আপনি এখানে লিখে দেন, আমি তো একটা বক্স নিলাম, আপনি এখানে যা লেখেন, এই যে লরেন 20, এই যে লেখা। এখন আপনি এটাকে নিজের মতো করে ইয়ে করে নিয়ে সিএসএস দিয়ে নিয়ে, সেটা আপনার নিজের ব্যাপার আর কি। ইমেজ দিলে এটাকে ওভারলে দিতে হবে। যখন আপনি ইমেজ দিবেন তখন এটার উপরে আসবে ওভারলে, সেটা আমরা আরেকদিন দেখব, ঠিক আছে। ইমেজের উপরে দেওয়া যাবে, ওভারলে আসবে। এখান থেকে শুরু করে এখান থেকে এদিকে কালারটা কম থাকবে বেশি থাকবে, টপ থেকে বটম অথবা কর্নারের দিকে দিতে পারবো। হ্যাঁ, আমরা যে কোনোটাই সেট করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, না ইমেজটা আপনাদেরকে আরেকটা দিন দেখাই, ইমেজের উপর আরো কিছু কাজ আছে, কিন্তু আপনাদেরকে আমি আরেকটা দিন দেখাবো। ইমেজের উপরে হোভার দিয়ে কালার গ্রেডিয়েন্ট বিভিন্ন রকম ইফেক্ট আসে, এটা আরেকটা দিন বড় করে দেখাবো। আজকে ক্লাসের আমরা প্রায় শেষ পর্যায়ে, ঠিক আছে। সিএসএস এর আরো কিছু আপনাদের টেকনিক দেখাবো, যদি আমার সিএসএস ক্লাস শেষ, মানে সিলেবাস অনুযায়ী প্রায় শেষ। আর আমি কিন্তু মোটামুটি সিএসএস টাকে লং, মানে ক্লাস অনেক ইয়ে করে ফেলছি, একটা বাড়াই ফেলছি সিএসএস এ। হ্যাঁ, তাহলে এই যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমরা দেখলাম, আপনারা চাইলে একাধিক ভ্যালু ইউজ করতে পারেন, অথবা একাধিক এখানে আপনারা ইয়ে ব্যবহার করতে পারেন, টু টপ। হ্যাঁ, এখানে আপনারা ডিরেকশন যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আর আমরা আজকে কি দেখবো, ক্লাসের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, আবার আমরা যে কালার ইউজ করি, এই যে জায়গায় একটা আমরা RGB কালার, রেড গ্রিন ব্লু, এটা দেখছি না। এটার পরে কিন্তু আরেকটা জিনিস থাকে, আমরা ইমেজের ক্ষেত্রে উদাহরণটা দেখতে পারি। ইমেজ কোন জায়গায় আছে, অপাসিটিটা এখানে সিলেবাসে আছে। হ্যাঁ, মডিউলে অপাসিটি আছে। হ্যাঁ বলেন। হ্যাঁ, এই সিএসএস দিয়ে আপনি সব ধরনের ওয়েব ডিজাইন করতে পারবেন, কিন্তু অনেক কোড লেখা লাগবে, তো এটাই আপনারা প্র্যাকটিস করেন। বুটস্ট্র্যাপ শিখলে আরো অনেক কম কোড করা লাগে। বুটস্ট্র্যাপ তো শর্টকাটের জন্য, মানে সিএসএস ফ্রেমওয়ার্ক হচ্ছে বুটস্ট্র্যাপ। এত কোড আমি কখনো, মানে যতটুকু কোড লিখছি অতটুকুতে পুরো এক পেজ হয়ে যাইতো। আচ্ছা, অপাসিটিটা দেখি। এই যে ইমেজের, হ্যাঁ ইমেজের উপরে একটা ওভারলে অথবা আপনারা ধরেন যে কোনো কালার দিলেন, হ্যাঁ আমরা অপাসিটি দিতে পারি। 1 মানে হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, 1 মানে হচ্ছে ডিফল্ট। তো আমরা কি করব, 0.5 দিয়ে নেই। এখানে এখন দেখেন ইমেজটা ঝাপসা হয়ে গেছে না আগের চাইতে, অপাসিটি কমায় দেওয়ার কারণে কেমন হয়ে গেছে না। এটাকে যদি অপাসিটিটা আমরা বাড়াই দিই, 5 ধরুন 8 করে দিলাম, এখন আরেকটু ক্লিয়ার দেখা যাবে। 1 হচ্ছে ডিফল্ট, 1 হচ্ছে ডিফল্ট, ঠিক আছে। এরকম অনেক কিছু লেখার, বিশেষ করে ছবিতে কম ব্যবহার, ছবিতেও ব্যবহার করা হয়। হ্যাঁ, এরকম ভাবে আমরা অপাসিটি ইউজ করতে পারি। এই অপাসিটিটা আমরা আরেকটা জায়গায় ইউজ করতে পারি। দেখেন কোন জায়গায় কি ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করছি না, যে বর্ডারও করতে পারি। এখানে 8GB এ দিয়ে আমরা এখানে একটা অপাসিটি ডিক্লেয়ার করতে পারি, ধরুন 0.5।
তার মানে এটা যে কালারটা আমরা দিছি সেই কালার থেকে সে কি করবে, মানে 0.5 অপাসিটি 0.5 মানে ধরে নেন 50%, সে 50% রিডিউস করে নিবে। আমরা সরাসরি একটা ব্যাকগ্রাউন্ড কালারকে আগে চয়েস করি, হ্যাঁ, কারণ বর্ডার তো ধরতে পারবেন না। এই যে দেখেন বর্ডার কিন্তু একটু হয়ে গেছে আগের চাইতে একটু হয়ে গেছে। এখানে বর্ডারেরও আমরা চাইলে 2-3টা ভ্যালু ইউজ করতে পারি, হ্যাঁ, কালারও বর্ডারের কালারও ব্যবহার করা যায়। আমরা যেমন বর্ডার লিখি না সলিড, এটাকেও 2-3টা কালার দেওয়া যায়। এগুলো আপনারা নিজেরও একটু দেখে নিন, হ্যাঁ, এমনিতে ক্লাস অনেক লম্বা হয়ে যাবে। আচ্ছা, কি যেন বলতে চাইছিলাম, অপাসিটিটা নিয়ে কথা বলতেছিলাম। এটার ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটার ভিতরে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারি অপাসিটিটা। এখানে কি আছে 8 GB না, বক্সশেডোকে দিব না। আচ্ছা, এখানে তো আমরা সরাসরি কালার ব্যবহার করছি, সরাসরি কালার ব্যবহার না করে। আচ্ছা, অপাসিটিটা আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমি এখানে একটু দেখাই নি, হ্যাঁ, ব্লু, দুইটা ভ্যালু দিলাম RGBA। যে কেন আসে না, এইভাবে তো সিলেক্ট করাটা খুব সহজ হয়। আমরা যদি এখান থেকে একটা কালার চয়েস করে দেখেন 8 GB আসছে না, আমরা এখানে এ দিব, এ দিয়ে এখানে আরেকটা প্যারামিটার, মানে আরেকটা প্যারামিটার পাবে RGBA, ঠিক আছে, আরেকটা প্যারামিটার। এটা হচ্ছে অপাসিটি, এটা হচ্ছে অপাসিটি, হ্যাঁ, আমরা ফাইল দিলাম। বাম পাশেরটা আমরা সেম করে দিলাম, হ্যাঁ, ইউলো একটা কেটে দেই। এভাবে সিলেক্ট করলে বারবার ট্রাই করতেছি কেন, এভাবে সিলেক্ট করলে আপনার RGB কালারটা আসে সরাসরি, এই জন্যই করতেছিলাম। আচ্ছা, এটাকে আমরা কপি করে নিই, হ্যাঁ, এটাকে কপি করে এখানে বসাই দিই, দুইটাকেই অপাসিটি দিয়ে দিচ্ছি। তাহলে এটা 37 আছে না, চলে গেছে। রেড দিয়ে দিই, রেড দিয়ে অপাসিটিটা 5 আছে না, এটাকে করে দিই আমি 8। RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর যখন এটা ব্যবহার করবো তখন এটা অপাসিটি সহ পাবে। কোনো কমা বা কোনো কিছু বাদ গেছে, এখানে একটা শুধু কমা। অপাসিটির কারণে কিন্তু এখন দেখেন উপরে ছিল কি টু টপের দিকে যাবে, তাহলে নিচেরটা হবে ব্লু। যেহেতু টু টপ দিছি, নিচেরটা ব্লু। ব্লুটা দেখেন কেমন হয়ে গেছে, আমি যদি এখন অপাসিটিটা বাড়ায় দেই, অপাসিটিটা আমি সরাসরি ব্লুটাকে 1 করে দিলাম, হ্যাঁ, এখন দেখেন এই অপাসিটি আমরা, এই যে দেখেন ব্লুটা চলে আসছে। এই অপাসিটি আমরা RGB কালার ভিতরে ব্যবহার করতে পারি, যে কোনো টেক্সটের মধ্যে ব্যবহার করতে পারি। ধরেন একটা টেক্সট, আমরা যদি টেক্সটের চিন্তা করি, এখানে টেক্সট আছে তো অবশ্যই না, এখানে অনেক জায়গায় টেক্সট থাকার কথা, বিভিন্ন পি ট্যাগ, এই যে এটাতে পি ট্যাগ গুলোকে যদি আমরা অপাসিটি দিয়ে দেই, অপাসিটি ধরুন 0.2 করে দিলাম, এখন দেখেন লেখা দেখবেন না আপনি, এই যে দেখাই জানা লেখা অপাসিটি মিউট মানে হয়ে গেছে 5, বাস মিনিমাম 7 করি। এভাবে আমরা সবকিছুতেই অপাসিটি ইউজ করতে পারি। অপাসিটি কালার এবং টেক্সট কালার, মানে কালারের মধ্যে হচ্ছে অপাসিটি, ঠিক আছে, ইমেজের মধ্যে, কালারের মধ্যে। আচ্ছা, তারপর আমরা কি দেখতে পারি ইম্পর্টেন্টলি, আর বাকি আছে আমাদের বর্ডার রেডিয়াস দেখাইছি। তারপর আমরা একটু অ্যানিমেশনটা দেখে নিই, হ্যাঁ, একটু অ্যানিমেশনটা দেখব। অ্যানিমেশনের জন্য আমরা প্রথমেই একটা ডিপ নিয়ে নিব, আলাদা একটা ডিপ নিয়ে নিচ্ছে, আলাদা একটা ডিপ নেই, অ্যানিমেশন একটা ডিপ দিলে হবে আলাদা। আমরা CSS3 এর জন্য একটা সেকশন নিছি না, এটাকে একটা সেকশন হিসেবে ডিক্লেয়ার করে আসি, এগুলো সব ওটার মধ্যে ঢুকাই। অ্যানিমেশনটা দেখলে CSS এর আর তেমন কিছু আপনাদের বাকি নেই, মোটামুটি সবই আপনাদের প্রায় শেষ পর্যায়ে। এরপর আপনারা এখন ওয়েব ডিজাইন করতে পারবেন, এরপর থেকে আপনারা প্র্যাকটিস করেন, ট্রাই করেন, আপনারা পারবেন, ঠিক আছে। ক্লাসগুলো যদি আপনারা ভালো মতো মনোযোগ দিয়ে দেখে থাকেন, এখনই কিন্তু আপনারা ডিজাইন করতে পারবেন, তবে রেসপন্সিভ পারবেন না।
রেসপন্সিভটা পারো। এতদিন ধরে প্র্যাকটিস করছেন, প্র্যাকটিস করলে তো মনে রাখার বিষয় না, মনে রাখতে হয় না, করতে করতে মনে থাকে, করতে করতে মনে থাকে। আচ্ছা আমরা অ্যানিমেশন দেখবো, এটার আগে একটা ইয়ে দিয়ে দিই, উইড হাইট দিয়ে নিই। উইড 300 পিক্সেল, এটা দেখে আজকে আমাদের ক্লাস শেষ করে দিব। হ্যাঁ, হাইট দিলাম সেম 300 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, একটা ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ব্যাকগ্রাউন্ড কালার আপাতত আমি রেড দিয়ে রাখি। হ্যাঁ, আপাতত রেড দিয়ে রাখি। একটা বর্ডার রেডিয়াস দিব, একটা বর্ডার দিব, শুধু বর্ডার, শুধু বর্ডার দেই 2 পিক্সেল, সলিড ব্লু। আমি এটা আউটপুট একটু দেখবো, তার আগে একটু প্যাডিং দিয়ে নেই। প্যাডিং না, মার্জিন দিব, সরি প্যাডিং দিয়ে লাভ নেই, মার্জিন দিই 50 পিক্সেল। এখন আমরা এটাকে একটু আউটপুটে দেখবো। এটা জাস্ট আমাদের একটা অনেক বড় হয়ে গেছে, 300 পিক্সেল না, এটাকে 100 পিক্সেল দিই, তাহলে এই মেসেজটা আমরা সহজে দেখতে পাবো। অ্যানিমেশনসের জন্য আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, এটাকে আগে বলে দিতে হবে এটার নাম কি, অ্যানিমেশনসের নাম কি। প্রথমে এটা একটু ভালোভাবে খেয়াল করেন, খুব বেশি লাগে না, কিন্তু অনেক জায়গায় এটাকে ব্যবহার করা লাগে। হ্যাঁ, অনেক জায়গায় ব্যবহার করা লাগে। এটা অ্যানিমেশনস নেম, আমরা যে কোনো একটা নেম দিব, যে নেমটা দিব সেটাই। এখন আমরা নেম দিচ্ছি কি, পিক্সেল দেই, পিক্সেল আইটি। হ্যাঁ, পিক্সেল আইটি, আইটি বললাম, পিক্সেল আইটি। একটু আস্তে আস্তে এটা শিখুন। হ্যাঁ, আজকের ক্লাস আমরা শেষ করে ফেলবো। পিক্সেল আইটিটাকে এখন আমি ধরবো, পিক্সেল আইটিটাকে এখন আমি ধরবো, ঠিক আছে। পিক্সেল আইটিটাকে ধরে আমি এখানে দেব কি ফ্রেম, অ্যাড দিয়ে কি ফ্রেম, এটাতে এখন দিব না, আগে দিব কি ফ্রেম, কি ফ্রেমস দিয়ে আমি দিব আমার সেই যে নামটা দিছি, নামটা একটু খেয়াল করবেন, খুব কঠিন কিছু না। হ্যাঁ, যে নামটা দিছি সেটা দেওয়ার পরে এখন আমি এটাকে একটা ভ্যালু দিব, যে অ্যানিমেশনটা কি হবে, আমি কি হবে শুরুটা দিই, ফ্রম, শুরুটা দিলাম ফ্রম, ফ্রম দিয়ে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফ্রম, কোনটা থেকে শুরু হবে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আপাতত দেখাই আপনাদেরকে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড কালার রেড দিচ্ছি, মানে শুরু হবে ব্যাকগ্রাউন্ড কালার রেড থেকে, আর শেষ হবে 2, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার রেড আর শেষ হবে 2 তে, 2 তে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট নিচ্ছি, আগের মতো সেম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, এটা দিচ্ছি ব্লু, এটা দিলাম ব্লু। এখন আমার কাজটা হচ্ছে কি, এটা অ্যানিমেশন হবে, কিন্তু অ্যানিমেশনটা হবে, এটা একটা ইয়ে করতে হবে, আমার টাইম দিয়ে দিতে হবে, কতক্ষণ ধরে হবে, আজীবন হবে নাকি একটুখানি হবে। হ্যাঁ, অ্যানিমেশন ডিউরেশন, ডিউরেশন আপাতত 5 সেকেন্ড দিয়ে দিই, ঠিক আছে। এখন আমরা আউটপুটটা দেখি। লোডিং নিচ্ছে, এই যে দেখেন এখানে খেয়াল করেন কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখন আবার আগের জায়গায় চলে আসছে। আমি এটাকে আরেকটু বাড়ায় দেই 10 সেকেন্ড, এটাকে একটু বড় করে দেই, আমার মনে হয় বেশি ছোট হয়ে গেছে, আবার 200 দেই, আপনাদের দেখতে ইউটিউবে দেখতে অসুবিধা হবে। এই যে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে, ব্লু রেড কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানিমেশনস। এখন এই অ্যানিমেশনস কিন্তু শেষ না, এটা তো কালার একটা দেখালাম এক জায়গা থেকে। এখন আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে দেখবো। হ্যাঁ, আরেকটু অ্যাডভান্স লেভেলে এটাকে আমরা ফ্রম এবং টু না দিয়ে আমরা এখানে দিয়ে দিই 0%, আমরা এখানে দিয়ে দিব
0%। হ্যাঁ, তারপর আমরা পরেরটাকে দিয়ে দিব, কত পার্সেন্ট দিব, 25%। হ্যাঁ, তারপরে আরেকটা ভ্যালু নিব 25%। তারপর আমরা আরেকটা ভ্যালু নিব 50%। আমরা এটাকে কপি করে আনি, তাহলে একটু সময় কম লাগবে। এটাকে কপি করে আনি, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিলাম। এটাকে দিয়ে দিব 100%। এখানে আসলে হবে ইয়েলো, এখানে আসলে হবে কি দিব, সেলমন। এখন আমরা একটু আউটপুটে দেখি। দেখেন আমি যে সময়টা তাকে দিছি 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম দিছি, সে 10 সেকেন্ডের মধ্যে 0% টাইমে, সে 0% টাইমে কি করছে, এইটুক পজিশন সে নিছে। ঠিক আছে, 0% টাইমে সে এতটুক করছে। এবার আমরা অ্যানিমেশন যেহেতু বলছি, তার মানে এই জায়গাটা যদি মুভ করে তাহলে সবচেয়ে ভালো হয় না? মুভ করার জন্য আমাদেরকে এর সাথে শুধু সামান্য একটু ভ্যালু লাগাই দিতে হবে, সিএসএস। যখন 0%-এ থাকবে তখন আমরা কি করবো, এটাকে আগে পজিশনটা রিলেটিভ করে দিই। পজিশন রিলেটিভ মানে আমরা জানি এটা যেই জায়গায় ছিল ওই জায়গায় বসে পড়ে, এর জন্য আমাদেরকে পজিশনটা একটু রিলেটিভ করে নিতে হবে। এখানে আমরা দিব টপ 0, তারপর আমরা দিব, যদি আমরা প্রথমে 0-তে এখান থেকে শুরু হোক, তাহলে এখানে হবে রিলেটিভ করলে টপ 0 পিক্সেল, তারপর হবে লেফট, টপ এবং লেফট। এই জায়গাটা হচ্ছে টপ এবং লেফট, টপ 0 পিক্সেল, লেফট। আমি একটু স্লো করতেছি, হ্যাঁ একটু স্লো করতেছি আপনাদের সুবিধার জন্য। লেফটে হবে টপ এবং লেফটে হবে 0 পিক্সেল। তারপর এটাকেও আমরা সেম দিব। দ্বিতীয়টা আমরা চাইতেছি কি, যে ও একটু এইদিকে আসুক। এটা একটা ডিপ থাকলে, একটা ইয়ের মধ্যে ডিপ থাকলে তখন সুন্দর দেখা যায়। হ্যাঁ, ব্লু, এটাকে আমরা দিচ্ছি, সে টপে থাকবে, এটাকে 0 পিক্সেল দিয়ে দেই। টপে থাকলো 0 পিক্সেল, তারপরে কত দিব, 0 পিক্সেল 0 পিক্সেল, আর রাইটে দিয়ে দেই 0 পিক্সেল, রাইটও দিলাম 0 পিক্সেল। আর এটাকে আমরা দেই রাইট 0 পিক্সেল এবং আমি পরে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখায় বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বটম 0 পিক্সেল। আর সেলমনে এটাকে আমাদের ডিপটাকেও একটা কালার ডিক্লেয়ার করে, সরি এখানে তো আর টপ হবে না, এখানে হবে লেফট। আমরা 4টা কর্নার নিচ্ছি, 4 কোণ বলি না আমরা, 4 কোণটাকে নিচ্ছি। হ্যাঁ, লেফট 0 পিক্সেল, এই কর্নার মানে কি, এটা হচ্ছে লেফট এবং বটম। এই কর্নার মানে কি, রাইট বটম। এটা হচ্ছে টপ লেফট, টপ রাইট, এটা হচ্ছে টপ লেফট। এই 4টা কর্নার নিচ্ছি। হ্যাঁ, আর এগুলো সবগুলোকে আমি 0 পিক্সেল করে দিচ্ছি। লেফট হবে, এটা হবে বটম। বটম 0 পিক্সেল। এখন আমরা অ্যানিমেশন কত সেকেন্ড দিছি, 10 সেকেন্ড না? আচ্ছা, এবার আমরা দেখি আউটপুট রিলেটিভটা ভালো মতো ধরে নাই। আমরা যদি একটা ফ্রেশ ফাইলে করি তাহলে আমরা এটা সবচেয়ে ভালো দেখতে পারবো। কারণ হচ্ছে আমরা যে অ্যানিমেশন যে মেইন ডিপটা, আমরা ডিপটাকে এই ক্লাসটা দিয়ে রাখছি। হ্যাঁ, আমরা ডিপটাকে না দিয়ে যদি ডিপটাকে আমরা 100 পিক্সেলের মধ্যে আটকায় ফেলছি, এখানে এটা হচ্ছে সমস্যা। এটা আমরা এনি নামের একটা ডিপ দেই, এই ডিপটাকে আমরা আলাদা একটা মার্জিনের প্যাডিং দিয়ে নিব। এনি ডিপটাকে অথবা আমরা একটা ফ্রেশ ফাইলে চলে যাব। ঠিক আছে, আমরা একটা ফ্রেশ ফাইলে চলে যাব, তাহলে অ্যানিমেশনটা ক্লিয়ার দেখা যাবে। এটার আমরা উইডথ দিব 800 পিক্সেল, হাইটও দিয়ে 800 পিক্সেল, হাইট দিলাম 800 পিক্সেল। এখন আমরা দেখব সেন্সটা এখানেও আসতেছে না, আমাদের একটা ফ্রেশ ফাইল নিতে হবে। এটার জন্য আমাদেরকে একটা ফ্রেশ ফাইল নিলে সবচেয়ে ভালো আসবে। ঠিক আছে, কোডটিং তো এটাই, কোড আর কিছু নাই, জাস্ট আরো কয়েকটা প্যারামিটার আছে, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন ডিলে,
যদি আমরা ডেইলি ইউজ করি তাহলে কি হবে, কত সেকেন্ড পর এটা শুরু, মানে এটা শুরু হবে আর কি। প্রথমে এটা যেভাবে আছে সেভাবে থাকবে, এত সেকেন্ড পর এটা নতুন করে শুরু হবে। আমরা একটা ফ্রেশ ফাইল নিয়ে এটাকে টেস্ট করব। হ্যাঁ, একটা ফ্রেশ ফাইল নেই, অ্যানিমেশনস। কোডটা কিন্তু এটাই, এই কোডটা আপনারা পেয়ে যাবেন। এটা আপনারা একটা ফ্রেশ ফাইল ইউজ করলে সবচেয়ে ভালো হবে, অথবা পজিশন অ্যাবসলিউট মানে ওই এখানে অনেক বক্স সাইজিং অনেক কিছু পজিশন ব্যবহার করা হয়েছে, তো এজন্য একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, আমরা এটাতে এভাবে দেই, লিঙ্কটাকে ইউজ করি। এক্সক্লেমেটরি সাইন, এক্সক্লেমেটরি সাইন একবারে যে নিয়ে আসছি সেটা, এই যে এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাবে চাপ দিবেন, চলে আসবে। এনি টু অ্যানিমেশন টু, আমরা এটাকে একটু কপি করি, অথবা আমরা এটাকে ওই স্টাইল শিটটা না ধরে আমরা উপরেও হেডের মধ্যে এটা লিখতে পারি, যেহেতু এটার মধ্যে একটু পজিশন ঝামেলা থাকে। হ্যাঁ, আবার শুরু থেকে খেয়াল করে যদি কোড করতাম তাহলে ওইটা ওভারফ্লো হিডেন টিডেন করে ওইভাবে নিয়ে আসতাম আমরা। এটা অ্যানিমেশন, তাহলে এখানে কি আছে, অ্যানি, তারপর হচ্ছে অ্যানিমেশন, তারপর আছে পিক্সেলাইটি, কাজগুলো ঠিক আছে। তো সরাসরি কাম করিনি। উপরে একটা এক্সক্লেমেটরি সাইন কোথা থেকে আসলো, উপরে এটা কেন রান হচ্ছে না, ব্রাউজারের কারণে না কি সেটাই বুঝতেছি না। সিম্পল কোড, জাস্ট সিম্পল কোড। আচ্ছা, আমি তাহলে ভ্যালু চেঞ্জ করে দিব এটাকে। হ্যাঁ, একটু ভ্যালু চেঞ্জ। আচ্ছা, আমি এখানে টপ 0 দিছি, প্রথমটা 0 পিক্সেলে থাকলো। হ্যাঁ, প্রথমটা 0 পিক্সেল, তারপর একটা টপ থেকে রাইট এখানে 200 দেই, 200 পিক্সেল ডানা যাবে, টপ 0 ধরে আছে। আমার কোড লেখা একটু হয়েছে, এটা টপে থাকলো 0 পিক্সেলে এবং রাইটে আসলো 200 না, আর 2000 দিছি না, এখানে 500 দিই। প্রথমটা থাকলো এখানে, হ্যাঁ প্রথমটা থাকলো এখানে, টপ 0 লেফট 0 এই কর্নারে আসলো। দ্বিতীয়টা আসলো, ধরুন আমি এখানে 500 পিক্সেল সাইডে দিয়ে টপ 0 500 পিক্সেল। তৃতীয়টা দিব রাইট থেকে 0 আর বটম থেকে কত দিতে পারি, টপ থেকে, এটা টপ থেকে দিই, টপ থেকে 200 পিক্সেল নিচে নামাই দিই, 500 পিক্সেল, টপ থেকে 500 পিক্সেল নিচে নামাই। আর হচ্ছে সবগুলো ভ্যালুকে আমরা টপ এবং লেফট দিয়ে করে দিই। হ্যাঁ, টপ লেফট, এটা লেফট থেকে 500 পিক্সেল দূরে সরে গেল, এটা টপ এবং লেফট থেকে 500 পিক্সেল দূরে থাকলো। ঠিক আছে, এটা টপ এবং লেফট থেকে 500 পিক্সেল দূরে থাকলো, টপ থেকে 500 পিক্সেল, লেফট থেকে 500 পিক্সেল। এটা লাস্ট মুহূর্তে আবার কি হবে, লেফট থেকে 500 পিক্সেল নিচে যাবে, লেফট থেকে 0 পিক্সেল, আর টপ থেকে হচ্ছে, টপ থেকে নিচে নামবে 500 পিক্সেল। আচ্ছা, এখন আমরা দেখি, তারপর আমরা টপ বটমে একটা ঝামেলা লাগিয়ে দিয়েছি আর কি। এই যে এখানে আসছে, এখানে আসছে, এখানে আসছে, আবার চলে গেছে। এটা হচ্ছে অ্যানিমেশনটা, মানে প্রথম দিলাম টপ 0 লেফট 0, তারপর এটা কি লেফটটাকে ধরলাম, তাহলে এরপর একটা আনলাম লেফট থেকে 500 পিক্সেল নিয়ে আসছে, লেফট থেকে 500 টপ 0 রাখলাম। হ্যাঁ, তারপরে কি করলাম, টপ থেকে নামাই দিলাম 500 পিক্সেল, আবার লেফট থেকেও আমরা দূরে নিয়ে আসছি 500 পিক্সেল।
এই যে দেখেন তৃতীয় ভ্যালুটা, প্রথম ভ্যালুটা টপ 0 লেফট 0, ঠিক আছে, আমার এই কর্নারে ছিল এটা, ঠিক আছে। তারপর আমি কি করলাম, টপ থেকে 0 পিক্সেল এবং লেফট থেকে 500 পিক্সেল, মানে টপ থেকে 0 ঠিক আছে, কিন্তু লেফট থেকে আমি টপ থেকে 0 ঠিক আছে, লেফট থেকে 500 পিক্সেল দূরে এটাকে সরাই দিলাম এবং সেখানে গিয়ে আমি কালারটা দিয়ে দিলাম ব্লু, ঠিক আছে। তারপর আমি 3 নাম্বার যে স্টেটমেন্টটা, 3 নাম্বার স্টেটমেন্টে কি করলাম, লেফট থেকে আমি 500 পিক্সেল এবং লেফট থেকে 500 পিক্সেল এবং টপ থেকে 500 পিক্সেল, লেফট থেকে 500 পিক্সেল এবং টপ থেকে 500 পিক্সেল নামাই নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমার চতুর্থ যে কন্ডিশনটা, এটা চাইলে কিন্তু আমরা আরো অনেক পার্সেন্ট দিতে পারি, হ্যাঁ। চতুর্থ কন্ডিশন কি করলাম, এবার আমরা এটাকে লেফট থেকে 0 পিক্সেল মানে বামে স্ক্রিনের সাথে লাগানো থাকবে, আমার যে এরিয়া আছে স্ক্রিনের সাথে লাগানো থাকবে এবং টপ থেকে 500 পিক্সেল নিচে থাকবে। এই জাস্ট এই লজিকটা, আমার এই টপ আর লেফটের লজিকটা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি না আর কি। এই তো সবসময় ইউজ করা হয় না, কিন্তু শিখে রাখলে মাঝে মাঝে কাজে লাগে। হয়তো 50টা 100টা প্রজেক্টের মধ্যে একটা প্রজেক্টে আপনার একটু কাজে লাগতে পারে, এটুকুই। এগুলো সবসময় কাজে লাগে না। এটুকু পর্যন্ত পারলে আমার মনে হয় আর এটাতে আর দেখার তেমন কিছু থাকে না। এরপর আমরা কয়েকটা প্যারামিটার দেখে নিই, এটার কয়েকটা প্যারামিটার আছে। হ্যাঁ, অ্যানিমেশন নেম দেখছি আমরা না, অ্যানিমেশন নেম পিক্সেল আইডি, তারপর অ্যানিমেশন ডিউরেশন, এখন অ্যানিমেশন ডিলে আছে, অ্যানিমেশন ডিলে দিয়ে দিলাম 3 সেকেন্ড। এখন দেখেন এটা 3 সেকেন্ড পর রান করবে, সাথে সাথে রান করবে না, 3 সেকেন্ড পর সেটা রান করছে। এরপর আমরা দিতে পারি অ্যানিমেশন ইটারেটর কাউন্ট। ইটারেটরটা হচ্ছে মানে কতবার, প্রোগ্রামিং এ গেলে এই শব্দটা অনেক ইউজ করা লাগবে। অ্যানিমেশন ইটারেটর কাউন্ট 3 দিলাম, ঠিক আছে। তিন সেকেন্ড ডিলে করবে, অনেক সময় যাচ্ছে, আমরা এটাকে 10 সেকেন্ড থেকে কমাই দিই, 4 সেকেন্ড করে দিলাম, ধরে ধরে করে ফেলবে। ঠিক আছে, এই অ্যানিমেশন ইটারেটর কাউন্ট। তারপর অ্যানিমেশন ডিরেকশন দিতে পারি আমরা, কোন দিক থেকে কোন দিকে যাবে। এখানে ডিলেটা আবার একটু রাখি, জাস্ট ডিলেটা দিয়ে রাখলাম আপনাদের প্র্যাকটিস করার জন্য কাজে লাগবে। অ্যানিমেশন কি যেন বলছিলাম, ডিরেকশন না, ডিরেকশন, অ্যানিমেশন ডিরেকশনটা কই, এই যে ডিরেকশন আমরা দিতে পারি অল্টারনেট, রিভার্স, অনেক কিছু দেওয়া যায়। এই যে এখানে এসে সে আবার ফেরত চলে যাচ্ছে। আপনারা পঞ্চম একটা ভ্যালু দিতে পারতেন, হ্যাঁ, পঞ্চম একটা ভ্যালু দিয়ে এটাকে আবার লেফট 0 রাইট 0 করা যেত। আপনারা সাজাই নেবেন, এটা নিজে সাজাবেন আপনারা। তাহলে আজকে এইটুকু পর্যন্ত। আর কি অ্যানিমেশনস এর আর তেমন ভ্যালু ইউজ হয় না। একটা হয় আপনার অ্যানিমেশন ইটারেটর কাউন্ট, আর একটা অ্যানিমেশন, আরেকটা ফাংশন আছে আমার ঠিক মনে নাই, টাইমিং ফাংশন একটা আছে, সরি টাইমিং ফাংশন, ওইগুলো আর আজকে দরকার নাই। যেটুকু দেখছেন আমি ফাইলটা দিয়ে দেবো, হ্যাঁ, আপনারা প্র্যাকটিস করে নিন। হ্যাঁ, এর মধ্যে আছে কেউ কিছু বুঝেন নাই? অ্যানিমেশন স্যার, অ্যানিমেশনটা আমি একটু প্রথমে বলাই ফেলছিলাম, হ্যাঁ, মানে আমি লেফট থেকে প্রথম 0 দিলাম, টপ 0 দিলাম, আবার একটু রিপিট করি, লেফট 0 টপ 0 দিয়ে কি করলাম, এটাকে এখানে রেখে দিলাম। তারপরে 25% কি করলাম, আমি কালার একটা দিছি ঠিকই, তাহলে কি হবে, কালারটা এখানে এসে শো হবে। কিভাবে হবে, টপ থেকে 0 থাকবে কিন্তু লেফট থেকে সে 500 পিক্সেল সরে আসবে। আমি যদি এখন এটাকে বাড়ায় দিই, এই যে এখানে প্র্যাকটিক্যালি একটু দেখি, এখানে 500 না, আমি এটাকে 700 করে দিই, 700 করে দিই, একটু রান করি। তার মানে দ্বিতীয়টা 700 দূরে চলে আসছে, আবার এটা এখানে 500 আছে। এই যে তিন ভ্যালু যখন আমি ভিন্নভাবে দিলাম তখন প্র্যাকটিসটা মানে প্র্যাকটিক্যালটা আরেক রকম দেখা যাচ্ছে। দেখেন মানে লেফট থেকে কত সরাই দিলাম, এখানে এটা ধরবো আমি মেইন এই জায়গাটা, প্রথমে লেফট 0 টপ 0, টপ 0 ঠিক আছে, লেফট 500, 700 দিছি এখন, হ্যাঁ 700। তারপরটা কি করলাম, টপ থেকে চলে আসছে, সেটা টপ থেকে আসছে 500 পিক্সেল এবং লেফট থেকে আসছে 500 পিক্সেল, হ্যাঁ। এরপর আমি কি করলাম, টপ থেকে রাখলাম 500 পিক্সেল, লেফট থেকে 0 পিক্সেল। এই তাহলে আজকে এটুকু পর্যন্তই, হ্যাঁ, আমরা বিদায় নিব, আজকে অনেক সময় হয়ে গেছে। আমরা ভিডিওটা আগামীকাল সকালে আপলোড করে দিব, হ্যাঁ। আল্লাহ হাফেজ। কারো কিছু বলার আছে আপনাদের?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। কিছু বলবেন? আচ্ছা আচ্ছা, আল্লাহ হাফেজ। ওকে।